আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিসিইউ কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাসে। সো আমি একটু চেক করে নিয়েছি আজকের ক্লাসটা, যেহেতু আমি তোমাদেরকে রেকর্ডেড দিচ্ছি, আমি চেক করে দেখি যে সাউন্ড ক্লিয়ার আছে নাকি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমরা একটু সলভ করা শুরু করে দিই, আমাদের যেহেতু এটা রেকর্ডেড ক্লাস। আচ্ছা, তো 1 নম্বর এমসিকিউ যেটা বলছে এখানে, আমরা হচ্ছে ফার্স্টে পরিবেশ রসায়ন শেষ করব, তারপরে হচ্ছে পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে তোমাদের তড়িৎ রসায়ন, যেহেতু সেকেন্ড পেপারে 4টা অধ্যায় আছে। সো আজকে আমরা হচ্ছে 1, 3 আর 4 কমপ্লিট করা হবে আর কি। ওকে, আর জৈব রসায়নের উপর আলাদা একটা লেকচার লাগবে, যেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে আর কি। ওয়েবসাইটে জৈব রসায়নের উপর আলাদা একটা লেকচারের ক্লাস দেওয়া থাকবে, আপলোড করা। ওই ক্লাসটা করবা, জৈব রসায়ন ইনশাআল্লাহ অনেক ভালো মতো কভার হয়ে যাবে। 2 ঘন্টার একটা ক্লাস আর কি। ওকে, সো 1, 3, 4 আজকে কভার করবো, জৈব রসায়ন আজকে ধরবো না। জৈব রসায়নের জন্য আলাদা একটা লেকচার, ওইটা তোমরা কমপ্লিট করলেই হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, সো চলো আমরা শুরু করি। 1 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? হ্যাঁ, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। ঠিক আছে, তো ব্যাপন হারের আমরা যে ফর্মুলাটা জানি কি বলতো, R1/R2 ইকুয়াল টু কি, √M2/M1। মানে কি, মানে হচ্ছে তোমার ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক যেটা, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে যার ভর বেশি তার ব্যাপন হার কম। তুমি যদি দেখো এই যে R1 এর সাথে M1 এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাট অত দরকার নেই, আমাদের ব্যস্তানুপাতিকটা মনে রাখতে পারলেই কিন্তু হচ্ছে, তাই না? তো ভাই, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা আমরা কি বুঝতে পারতেছি, যার ভর বেশি সে ব্যাপিত হয় কি আস্তে আস্তে, আর যার ভর কম সে ব্যাপিত হয় কি দ্রুত। উল্টা যেহেতু সম্পর্ক, এটা তুমি এভাবে মনে রাখতে পারো। এত মনে রাখার দরকার, তুমি জাস্ট এভাবে মনে রাখবা যে মোটা, মনে করো একজনের ওজন 100 কেজি, আরেকজনের ওজন মাত্র কত কেজি বলতো, 20-30 কেজি। কে আগে দৌড়াবে বলতো? যার 20-30 কেজি সে কিন্তু অনেক জোরে দৌড়াতে পারবে, বা যার ওজন মনে করো 100 বা 200 কেজি সে কি অনেক আস্তে আস্তে দৌড়ায় না। সো ভর বাড়লে ব্যাপন হার কমে। সেখানে বলা হয়েছে কি ব্যাপন হার সমান, তার মানে কি দুইটার ভরই কি সেম, এই জন্যই তো ব্যাপন হার সমান। সো আণবিক ভর আমাদেরকে বের করে দেখতে হবে, তাহলেই ব্যাপন হার সমান হবে। সো আমরা একটা আণবিক ভর বের করে দেখি। ফার্স্ট এক্সাম্পলটা C2H6, কার্বন দুইটা আছে, কার্বন একটার ভর কত, 12, তাহলে দুইটার ভর কত বলতো, 24। ওকে, আচ্ছা, কার্বন দুইটার ভর গেল কত, 24। আচ্ছা, হাইড্রোজেন কত আছে, 6, তাহলে 24 আর 6 মিলে কত হইলো, 30। আর NO দেখো তো কত, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন কত, 16। ঠিক আছে, তাহলে 14 আর 16 মিলে কত হচ্ছে, 30 হচ্ছে। তাহলে এটা কিন্তু আমার মিলে গেছে অপশন। বাট তারপর আমি একটু আরেকটু অপশনগুলো চেক করে দেখি। CH4 আমাদের কিন্তু মুখস্থ। মিথেন কত ভাইয়া, মিথেন 16। অ্যামোনিয়া কত, 17। তাহলে এই দুটা সেম হয় নাই আর কি। ওকে, আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কত, কিছু জিনিস আমাদের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। কার্বন ডাই অক্সাইড কিন্তু 44। PH3, ফসফরাস কত, 30 আর 3 কত, 33। এটাও মিলবে না। আমি তোমাদেরকে দেখানোর জন্য বলতেছি আর কি। NO আর CO, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো সেম হবেই না, কারণ দুইটাতেই অক্সিজেন আছে একটা নাইট্রোজেন আছে সাথে, আর একটা কার্বন আছে সাথে আর কি, তাই না? সো নাইট্রোজেন আর কার্বনের ভর কি সেম? সেম না, তাহলে এই দুইটা আমার ক্যালকুলেশন করারই দরকার নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এদের ভর সেম না। এই অপশনটা আগেই বাদ। তার মানে ভাই অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে এ নাম্বারটা আর কি। ওকে, 1 নম্বর এমসিকিউ অ্যান্সার হবে কোনটা, এ নাম্বার। ওকে, আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। 2 নাম্বার, এসআই এককে আর এর মান কোনটা? তো আমরা কয়েকটা এককে আর এর মান পড়বো। এসআই আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক আছে, ক্যালোরি একক আছে, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার একক আছে, তারপরে ক্যালোরি একক আছে, সিজিএস একক আছে আর কি। ঠিক আছে, তো এসআই আর সিজিএস আমরা আগে একসাথে পড়ি। তো এসআই একক কত ভাইয়া, 8.314, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে এসআই একক। এখন তো তুমি যখন সিরিয়াস এককে লিখতে যাবা তখন কি করবা, এই এসআই এর সাথে তুমি জাস্ট 8.314 এর সাথে জাস্ট 10⁻7 গুণ করে দিবা। এটা কোন একক হয়ে গেল ভাইয়া, সিরিয়াস একক হয়ে গেল আর কি, বুঝছো? এসআই আর সিরিয়াস কিন্তু সেম। লিটার অ্যাটমসফিয়ার ভাইয়া, লিটার অ্যাটমসফিয়ার সহ 0.0821, ঠিক আছে, লিটার এটিএম পার মোল পার কেলভিন আর কি। ওকে, সো 0.0821। ক্যালোরি ভাইয়া, ক্যালোরি মনে রাখবা কিভাবে, এক বসাবা, তারপরে উল্টা যাবে 987, বুঝছো, 1.987, এটা কি একক ভাইয়া, এটা হচ্ছে ক্যালোরি একক। 1.987, এটা কি একক ভাইয়া, এটা হচ্ছে ক্যালোরি একক আর কি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের 4টা একক। তো এখানে বলা হয়েছে এসআই এককে আর এর মান কত। এসআই একক, এখানে এসআই একক কোনটা আছে দেখো, আর এর মান 8.314, এই যে 8.314।
জুল পার মোল পার কেলভিন আর কি। ওকে, জুল পার মোল পার কেলভিন। তাহলে 2 এর आंसर কোনটা হবে ভাইয়া? 2 এর आंसर হবে বি নাম্বারটা। ওকে ফাইন। 3 নাম্বার, এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম, ঠিক আছে 2 গ্রাম, মানে তোমার এখানে কি দেওয়া আছে বলো তো? ডাব্লুর মান দেওয়া আছে। কোন গ্যাসের বলা হয়েছে 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? তোমাকে এখানে কি করতে হবে বলো তো? মোল সংখ্যা বের করতে হবে। এখানে কি বের করতে হবে? মোল সংখ্যা বের করতে হবে আর কি। তো দেখো, যার মোল বেশি তার কি বেশি আয়তন বেশি দখল করবে, তাই না? তো এখানে মোল কিভাবে বের করবা? ডাব্লিউ বাই এম দিয়ে বের করবা। দেখো ডাব্লিউ কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সেম, চেঞ্জ হয়েছে কি ভাই? এম চেঞ্জ হচ্ছে। অক্সিজেনের আণবিক ভর আলাদা, ক্লোরিনের আলাদা, হিলিয়ামের আলাদা, নাইট্রোজেনের আলাদা আর কি। সো তুমি যদি একটু হিসাব করে দেখো, মনে রাখবা যার মোল সংখ্যা বেশি হবে, ঠিক আছে, মানে এন এর মান যার বেশি হবে তার কি ভি এর মানও বেশি। ফর এক্সাম্পল 1 মোল যে আয়তন দখল করে 10 মোল তার কি বেশি আয়তন দখল করবে, তাই না? সো মানে আয়তন মোল সংখ্যা বাড়লে আয়তনও কি হচ্ছে? বাড়তেছে। সো আমাদের এখান থেকে n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আমরা মোল সংখ্যা হিসাব করবো কি দিয়ে? ডাব্লিউ বাই এম দিয়ে। ডাব্লিউ তোমাকে দেওয়া আছে কোশ্চেনে, আর এম তো তুমি জানোই, যেহেতু চারটা অপশনের ক্ষেত্রে এম আলাদা আলাদা হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এন এর মান কিসের উপর ডিপেন্ড করতেছে বলো তো? ডাব্লিউ তো সবগুলাই সেম, এন এর মান তাহলে ডিপেন্ড করতেছে কার উপর? এন এর মান ডিপেন্ড করতেছে এম এর উপর ডিপেন্ড করতেছে। তো এন এর মান কখন বেশি হবে? যেহেতু এন এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? এন এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে আমার এন এর মান যখন বাড়বে এম এর মান কমবে আর কি, মানে এম এর মান যদি কম হয় সেক্ষেত্রে এন এর মান বাড়বে। সো আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটার আণবিক ভর কম, কোনটার আণবিক ভর কম। তাইলেই কিন্তু আমি কি করব বলতো? এন এর মানটা বড় পাবো আর কি। যেটার এম এর মান কম হবে সেটার ক্ষেত্রে এন এর মান কি হবে? বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো তুমি যদি একটু হিসাব করে দেখো, অক্সিজেন এখানে কত আছে? 32, ঠিক আছে। হিলিয়াম কত? 4। ক্লোরিন কত? 71, ঠিক আছে। নাইট্রোজেন কত? 28। সো সবচেয়ে কম আছে কার? হিলিয়াম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হিলিয়াম। তাহলে 3 এর অ্যান্সার কোনটা হবে? 3 এর অ্যান্সার হবে সি নাম্বারটা আর কি। ওকে, আচ্ছা এরপরে আসি 4 নাম্বার কোশ্চেনে। 1 মোল গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটা? সো 1 মোল গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটা? এরপরে কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে বলো তো? দেখো গতিশক্তির ফর্মুলা কি? ইকে ইকুয়াল টু কি 3/2 আরটি, ঠিক আছে। ইকে ইকুয়াল টু কি 3/2 আরটি, এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। আর যদি বলতে হবে গতীয় সমীকরণ, দুইটা জিনিস আছে, আর একটা আছে কি ভাই? গতীয় সমীকরণ, বুঝছো? গতীয়। যদি বলতে হবে গতীয় সমীকরণ কি, তাহলে বলতাম পিভি ইকুয়াল টু 1/3 mn c² আর কি, ঠিক আছে। পিভি ইকুয়াল টু 1/3 mn c²। এটা হচ্ছে কিসের ফর্মুলা? গতীয় সমীকরণের ফর্মুলা। আর এইটা যেটা বললাম এটা হচ্ছে গতি শক্তির ফর্মুলা আর কি। ওকে, সো এই দুটো জিনিস মাথায় রাখবা। আচ্ছা এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। 5 নাম্বার কি বলা হয়েছে? 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? 8 গ্রাম হিলিয়াম গ্যাস, বুঝছো? তাহলে এটা কিসের মান দেওয়া আছে? 8 গ্রাম মানে কিসের মান দেওয়া আছে? ডাব্লুর মান দেওয়া আছে, ঠিক আছে। আদর্শ গ্যাস সমীকরণ আমরা তো জানি সবাই, পিভি ইকুয়াল টু কি এন আর টি, মানে আমার এখানে এন নিয়ে কাহিনী আর কি, ঠিক আছে। এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম। সো ডাব্লিউ তোমাকে কত গ্রাম দেওয়া আছে? 8 গ্রাম দেওয়া আছে। ওকে ফাইন, আমি 8 গ্রাম লিখলাম। ওকে, এম কোন গ্যাস বলছে? হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এম এর মান কত? হিলিয়াম 4। তাহলে কত পাচ্ছ তুমি? এন এর মান 2 পাচ্ছ। এন এর মান কত পাচ্ছ? তাহলে তুমি 8/4 মানে কত? 2। তাহলে পিভি ইকুয়াল টু 2RT। এই অপশনটা কোথায় আছে ভাইয়া? অপশন সি তে আছে। তাহলে 5 এর आंसर কোনটা হবে? সি হবে। হ্যাঁ 5 এর आंसर কি সি? 5 এর आंसर হ্যাঁ সি হইছে। ওকে, তাহলে আমাদের মিলছে। আচ্ছা এরপর আসি 6 নাম্বার কোশ্চেন। 250 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ কি লাগবে? দ্রব প্রয়োজন, ঠিক আছে। কি পরিমাণে দ্রব প্রয়োজন? 250 ml ডেসিমোলার দ্রবণ। আচ্ছা সো ডেসিমোলার মানে কি দেওয়া আছে? 0.1 মোলার, ঠিক আছে, 0.1 মোলার। আচ্ছা এখন কি পরিমাণ দ্রব প্রয়োজন, মানে ডাব্লিউর মান জানতে চাইছে তোমাকে। ওকে ফাইন, এখানে 250 ml দেওয়া আছে, তার মানে কিসের মান দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে। এটা হচ্ছে কিসের মান? এস এর মান। এটা ডাব্লিউর মান। এটা হচ্ছে কি পরিমাণ দ্রব প্রয়োজন। ও সেটা তো ডাব্লিউ, এটা তো ভি এর মান, তাই না? এটা হচ্ছে ভি এর মান। 250 ml মানে কি? এটা ভি এর মান দেওয়া আছে। আচ্ছা এম এর মানও দেওয়া আছে, কত? 106 দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কি ডাব্লিউর মান। সো আমরা কি জানি বলতো? এন এন ইকুয়াল টু কি ফর্মুলা বলতো? আমরা যে ফর্মুলাটা জানি হচ্ছে তোমার ইয়া বের করার ক্ষেত্রে, এস বের করার ক্ষেত্রে, ঠিক আছে, এস বের করার ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ইন্টু 1000 বাই কি এম ইন্টু ভি। ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি। এস ইকুয়াল টু, তাই না?
এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি। সো এখানে তোমাকে ডাব্লিউর মান বের করতে হবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি আসে বলো তো, এস এম ভি ভাগ 1000। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এস ইকুয়াল টু কি ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি, আর ডাব্লিউ ইকুয়াল টু কি তাইলে এস এম ভি ভাগ 1000। ওকে, আচ্ছা এবার আমরা মানগুলা বসাই। সো দেখো ডাব্লিউ ইকুয়াল টু এস এর মান কত, এস এর মান দেওয়া আছে কত এখানে 0.1। ওকে ফাইন, 0.1 বসালাম। এম এর মান কত দেওয়া আছে এখানে 106 দেওয়া আছে। ওকে, ভি এর মান কত দেওয়া আছে দেখলাম, ভি হচ্ছে 250 ml দেওয়া আছে। ওকে ফাইন। আচ্ছা এরপরে হচ্ছে নিচে কত আছে 1000 আছে। আচ্ছা এবার আসলে আমরা দেখি মিলাই যে 250 ভাগ 1000 তাহলে কত আসতেছে 4 আসতেছে, তাই না? তাহলে 106 কে এবার আমি কি করব 4 দ্বারা ভাগ করব আর কি, ঠিক আছে? তাহলে 4 কত 4 25 4 25 কত বলো তো 100, 4 25 100। তাহলে এটা দেখো আর যদি 4 যোগ করো তাহলে কত হয় 104 হয়, তাই না? তার মানে 4 26 4 26 কত 104। তাহলে আমি 26 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তো 26 পয়েন্ট সামথিং কিছু যদি একটা হয়, তো এখানে যেহেতু আবার 0.1 ও গুণ আছে, তাহলে 26 ইন্টু 0.1 করলে কি হবে 26 পয়েন্ট সামথিং কিছু একটা সেটা পরে 26 ইন্টু 0.1 করলে কি হবে, পয়েন্টটা এর মাঝখানে চলে আসবে না, তাহলে কি হয়ে যাবে 2.6 হয়ে যাবে না, 2.65 গ্রাম হবে এটার অ্যান্সার। তাহলে 6 এর অ্যান্সার কোনটা হবে 2.65 গ্রাম। আমাদের অ্যান্সার কি ঠিক আছে? হ্যাঁ 2.65 গ্রাম। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে 2.65 গ্রাম। আচ্ছা এবার আসি 7 নাম্বার। এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে আমরা জানি এসটিপি আছে আর একটা কি আছে এসএটিপি আছে। এসটিপি আর এটা কি বলতো এসএটিপি। তো এসটিপি হচ্ছে মেইনলি কোনটাকে বলা হয় বলতো 0 ডিগ্রি সেলসিয়াসকে, আর এসএটিপি বলা হয় হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় এসএটিপি। আর একটা আছে এনটিপি, ওটা মেইনলি 20 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় হচ্ছে এনটিপি। ওকে, তো এসটিপি তে ভাইয়া আমাদের আয়তন কত বলতো 22.4, আর এসএটিপি তে কত ভাইয়া 24.789, আর হচ্ছে এনটিপি তে কত ভাইয়া এনটিপি তে হচ্ছে তোমার 24.04 আর কি, বুঝছো? সেইটা চারটা মান হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। তো বলা হয়েছে এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস কত, কোনটা জানতে চাইছে এসটিপি। তাহলে এসটিপি তে কত হবে 22.4 লিটার, 22.4 লিটার। এই যে এটা হবে কত হবে কত লিটার 22.4 লিটার। অ্যান্সার কি ডি? আমরা একটু মিলাই দেখি। হ্যাঁ 7 এর অ্যান্সার ডি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে 22.4 লিটার। ওকে ফাইন। এরপরে কোশ্চেনে যাই। কোন শর্তে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ আদর্শ সমীকরণের অনুরূপ হবে আর কি, কোন শর্তে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ আদর্শ সমীকরণের কি হবে অনুরূপ হবে? তো এটার ক্ষেত্রে আমরা শর্টকাট মনে রাখবো, উতা নিচা দিয়ে মনে রাখবো। কি মনে রাখবো? উতা নিচা মানে কি উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। ওকে, উতা নিচা দিয়ে মনে রাখবো উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ প্রযোজ্য হয়। তাহলে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ প্রযোজ্য হয়? উতা নিচা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। উতা নিচা তুমি কোথায় দেখতে পাচ্ছ? এই যে উতা নিচা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ কি হবে, মানে আমরা আদর্শ গ্যাস সমীকরণে আমরা এটা নিতে পারবো আর কি। ওকে, সাউন্ড কি ক্লিয়ার আছে? দেখি আরেকবার চেক করে রাখি মাঝখানে যদি আদর্শ গ্যাসের সমীকরণ প্রযোজ্য হয়। তাহলে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ প্রযোজ্য হয়? উতা নিচা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। উতা নিচা তুমি কোথায় দেখতে পাচ্ছ? এই উতা নিচা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ কি হবে? ওকে ফাইন। আচ্ছা এরপর আসি 9 নম্বর কোশ্চেনে। মোলার গ্যাস ধ্রুবকের একক কি বলো? মোলার গ্যাস ধ্রুবকের একক কি? ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবক কোনটা? আর আর এর একক তোমাকে জানতে চাওয়া হয়েছে। আর এর একক কি হবে বলো তো? জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন বা জুল পার কেলভিন পার মোল একটা বললেই হইলো। তো এটা কোথায় আছে দেখো, এই যে মোল পার কেলভিন, দেখে কিন্তু আমার মনে ছিল বি অ্যান্সার হবে, বাট না, দেখো এখানে দেখো এই যে মোল, ঠিক আছে? এই ভুলটা করা যাবে না, এম দেখেই দাঁড়ানো কিন্তু পার মিটার বুঝাচ্ছে আর কি। ওকে, অ্যান্সার কোনটা হবে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তাহলে 9 অ্যান্সার কোনটা হবে সি নাম্বার। হ্যাঁ সি নাম্বার। ওকে, জুল পার মোল পার কেলভিন। 10 ফ্রিয়ন 12 এর আণবিক সংকেত কোনটা? ফ্রিয়ন 12 বলো, ফ্রিয়ন 12 এর আণবিক সংকেত কোনটা? তো এটা আমরা কিভাবে বের করব? ফ্রিয়ন 12 এটা কি করব 90 এর সাথে জাস্ট যোগ করে দিব, বুঝছো? যেটা বলবে 12 বলছে তাহলে 90 এর সাথে যোগ করে দিব। আচ্ছা তোমাদের একটু লিংকটা শেয়ার করে দিই, তোমরা ক্লাস করো, আমার একা একা রেকর্ড করতে ভালো লাগতেছে না। যদি কেউ করতে চাও করতে পারো, এটা রেকর্ডেড আমি প্রোভাইড করে দিব।
রেকর্ডটা তোমাদের সাথেই করি। দেখি একটা মিনিট। ওকে, আসি। দেখো ফ্রিয়ন 12 এর আণবিক সংকেত, ফ্রিয়ন 12 এর আণবিক সংকেত আমরা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব বলো তো? 90 মানে যেটা দেয়া থাকবে সেটার সাথে আমি কি করব, 90 এর সাথে সেটা যোগ করে দিব। সো দেখো ফ্রিয়ন 12 এখানে, ফ্রিয়ন 12, তো আমরা কি 90 এর সাথে 12 যদি যোগ করি তাহলে কত পাই? 102। এর নিচে লিখবা কি? CHF। এর নিচে কি লিখবা ভাইয়া? CHF। তো কার্বন এখানে কয়টা? কার্বন এখানে একটা। ফ্লোরিন কয়টা? দুইটা আর কি, ঠিক আছে? এই যে CHF, তাহলে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন শূন্যটা। ফ্লোরিন কয়টা আসবে? দুইটা আসবে আর কি। ওকে, CF2Cl2, এটা হচ্ছে কিসের সংকেত হবে? ফ্রিয়ন 12 এর সংকেত হবে কি? CF2Cl2, এটা হচ্ছে ফ্রিয়ন 12 সংকেত, CF2Cl2। ওকে, আচ্ছা। এরপর আসি 11 নম্বর কোশ্চেনটা, কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? সো আমরা জানি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কে কে। এখানে আছে ইউভি রেডিয়েশন। ইউভি রেডিয়েশন তো অবশ্যই ওজোন স্তরে ক্ষয় করে। সিএফসিও তো ওজোন স্তরে ক্ষয় করে। CCl4 ও ক্ষয় করে আর কি। বাট কার্বন মনোক্সাইড কিন্তু কোথায় নাই? কার্বন মনোক্সাইড কিন্তু কোথাও নাই। সো অ্যান্সার কোনটা হবে? 11 এর অ্যান্সার হবে এ নাম্বারটা, কার্বন মনোক্সাইড। এটা কিন্তু ওজোন স্তর ক্ষয়ের সাথে কোনোভাবেই সম্পর্কিত না আর কি। ওকে, আচ্ছা। এবার আসি 12 নম্বর কোশ্চেনে, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? আমাদের সব প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা বলতো? কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। এছাড়াও আর কি কি গ্রিন হাউস গ্যাস আছে এটা আমরা মনে রাখবো হচ্ছে কি দিয়ে বলতো? ফ্রিতে জমির ওজন নির্ণয় আর কি, ঠিক আছে? ফ্রিতে জমির ওজন নির্ণয় আমরা মনে রাখতে পারবো, ফ্রিতে জমির ওজন নির্ণয়। তো ফ্রিতে কি হলো? ফ্রিতে হচ্ছে ফ্রিয়ন, জমিতে কি হলো? জলীয় বাষ্প, মিতে মিথেন, ওজনে হচ্ছে ওজন, আর নির্ণয়তে কি বলতো? N2O। ফ্রিতে জমির ওজন নির্ণয়। ওকে, তাহলে ফ্রিতে জমির ওজন নির্ণয়তে কি হবে? ফ্রিয়ন মানে CFC, ঠিক আছে? জতে জলীয় বাষ্প, মিতে মিথেন, ওজনে হচ্ছে ওজন, আর নির্ণয়তে কি বলতো? N2O। ওকে, আচ্ছা। তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? ওকে, কমেন্ট করছো নাকি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো কি হলো? ফ্রিতে জমির ওজন নির্ণয়, ফ্রিয়ন, জলীয় বাষ্প, মিথেন, ওজন, আর কি বলতো? N2O। এরা হচ্ছে সবাই আমাদের গ্রিন হাউস গ্যাস। তো ফ্রিয়ন কোনটা হবে? ফ্রিয়ন হচ্ছে মেইনলি কোনটা? CFC। তো CFC তো এখানে আছে অপশনে, কোনটা আছে? এই যে CFC অপশনে আছে। এই যে ওজনও আছে, ঠিক আছে? নির্ণয় N2 আছে। আর এক্সট্রা যেটা মনে রাখতে হবে, এটা আলাদা রাখছি, কোনটা? কার্বন ডাই অক্সাইড। কারণ কি? কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা কত পার্সেন্ট থাকে বলতো? প্রায় 50%ই থাকে গ্রিন হাউস গ্যাসের কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ফ্রিয়ন থাকে কত পার্সেন্ট? একবারে মুখস্থ করাই দিই। দেখো ফ্রিয়ন আর হচ্ছে এই যে মিতে কি বলছিলাম? মিথেন বলছিলাম না? মিথেন। এই দুইটা দেখতে কিন্তু একই রকমই আর কি, এটাও সি এটাও সি। তো মনে রাখবা CH4 এর ভর কত বলতো? CH4 এর ভর কত? 16 না? CH4 এর ভর কত? 16 না? ঠিক আছে, CH4 এর ভর কত? 16। তাহলে CH4 16 হবে না, CFC যেটা আছে এইটা হবে কত পার্সেন্ট? 16%। CFC ভাই কত পার্সেন্ট হবে? 16% হবে আর কি। ওকে, CFC কত পার্সেন্ট হবে? 16% হবে। আর CH4 যেটা আছে এটা মনে হয় 16 হওয়ার কথা ছিল, এটা 16 না হয় কত হবে ভাই এখন? 19% হবে আর কি। ওকে, আচ্ছা। ওজন,
আমাদের বডির ওজনের, ঠিক আছে, রক্তের কত পার্সেন্ট ওজন আর কি কাজ করে বলতো? আমাদের বডির কত পার্সেন্ট রক্ত, মানে আমাদের বডির ওজনের কত পার্সেন্ট রক্ত আর কি, ঠিক আছে, আমাদের বডির ওজনের কত পার্সেন্ট রক্ত? আমাদের বডির ওজনের 8% হচ্ছে রক্ত, তাই না? তাহলে ওজন মনে রাখবা 8%, ওইটা দিয়ে মনে রাখবা। আর নির্ণয় দেখো N2O, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের যোজ্যতা কত ভাইয়া? 5, তাহলে N2O কত পার্সেন্ট হবে? 5% হবে। আমি তোমাদেরকে সকল পার্সেন্টেজ গুলো একবারে মুখস্থ করাই দিলাম আর কি, ওকে। আচ্ছা, এবার আসি, কোন গ্যাস আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে ক্রিয়া করে? কোন গ্যাস আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে ক্রিয়া করে? ওকে, হ্যাঁ, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আসি এরপরে দেখো, কোন গ্যাস আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে ক্রিয়া করে? তবে আমাদের মনে রাখতে হবে যে কার্বন মনোক্সাইড যেটা আছে এটা রক্তের হিমোগ্লোবিনের সাথে ক্রিয়া করে কি তৈরি করে বলতো? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, ঠিক আছে। যা আমাদের রক্তের কি বলে বলতো? অক্সিজেন শোষণে বাধা দেয়, অক্সিজেন শোষণে বাধা দেয় হচ্ছে এই কার্বক্সি হিমোগ্লোবিনটা। তো কার্বন মনোক্সাইডের সাথে, এই জন্যই আর কি আমাদের কার্বন মনোক্সাইড কিভাবে ক্ষতি করে বডিতে, বুঝতে পারছো? কার্বন মনোক্সাইড আমাদের রক্তের হিমোগ্লোবিন যেটা আছে, এই হিমোগ্লোবিনের সাথে কার থাকার কথা ছিল? অক্সিজেনের। তো অক্সিজেন না থেকে কে যুক্ত হচ্ছে? কার্বন মনোক্সাইড যুক্ত হচ্ছে। কি তৈরি করতেছে? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করতেছে আর কি, ওকে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করতেছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে হিমোগ্লোবিনের সাথে কে ক্রিয়া করে? কার্বন মনোক্সাইড ক্রিয়া করে। ওকে, ফাইন, নেক্সট কোশ্চেনে যাই। HPO4 2- এর অনুবন্ধী ক্ষারক কোনটা? তোমরা দেখো, তোমাকে অনুবন্ধী কি কি আসতে পারে? অনুবন্ধী অ্যাসিড আসতে পারে, অনুবন্ধী কি আসতে পারে বলতো? বেজ আসতে পারে। অনুবন্ধী অ্যাসিড আসতে পারে, আর অনুবন্ধী কি আসতে পারে? বেজ আসতে পারে আর কি, তাই না? তবে অনুবন্ধী অ্যাসিড যখন আমাকে বলবে, আমরা কি করব বলতো? অ্যাসিড মানে হচ্ছে এটাও হাইড্রোজেন প্লাস, এটাও হাইড্রোজেন প্লাস। তবে যখন অ্যাসিড বলবে, অ্যাসিডে ভাইয়া অ্যাড, অ্যাসিড অ্যাড। আর ভাইয়া বেজে কি হবে বলতো? বাদ। বেজে কি যাবে ভাইয়া? বাদ যাবে আর কি। অ্যাসিডে অ্যাড হবে আর বেজে কি হবে বলতো? বাদ যাবে আর কি। বতে বাদ, বতে বেজ, বতে বাদ, এতে অ্যাসিড, এতে কি হবে? অ্যাড হবে, একটা হাইড্রোজেন অ্যাড করে দিবা। তো তুমি এখন কি করবা? কোশ্চেনে দেখবা কি জানতে চাইছে। তো বলছে অনুবন্ধী ক্ষারক, মানে অনুবন্ধী বেজ চাইছে। তো বেজ মানে কি জানো? বেজ বাদ, বেজ বাদ, তাহলে কি হবে? একটা হাইড্রোজেন বাদ যাবে। তাহলে HPO4 2- থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায় তাহলে কি হবে? PO4 3- হবে। কি হবে ভাইয়া? PO4 3-। তাহলে 14 অ্যান্সার কোনটা হবে? 14 অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। 14 অ্যান্সার হবে কোনটা? সি নাম্বার। ওকে, ফাইন। 15 OH- আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা? OH- আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা? OH-, ঠিক আছে। অনুবন্ধী অ্যাসিড মানে কি বুঝলাম? অ্যাড বলছিলাম, একটা হাইড্রোজেন অ্যাড হবে আর কি, ওকে, একটা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে OH- সাথে একটা হাইড্রোজেন অ্যাড করো, তাহলে কি হবে? H2O হবে। তাহলে কি হবে? H2O। তাহলে 15 অ্যান্সার কি হবে? বি হবে। হ্যাঁ, 15 অ্যান্সার বি, ওকে। আচ্ছা, এরপর আসি ভাইয়া নেক্সট কোশ্চেনে যাই। Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3, দেখো Fe2O3, তো দেখেই বোঝা যাচ্ছে কি এখানে 2 আছে, এখানে 3 আছে। গতদিন এটা পড়াইছিলাম, Al2O3 বা Fe2O3 যেটাই বলুক না কেন, 2 আর 3 গুণ করে দিবা, কত পেয়ে যাবা? 6 পেয়ে যাবা। এটাও তাহলে অ্যান্সার কোনটা হবে? 6 হবে। তাহলে 16 অ্যান্সার কোনটা হবে? এ হবে 6, তাহলে অ্যান্সার কোনটা হবে? 6, ওকে। আচ্ছা, 17 পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য নিচের কোন যৌগটি দায়ী? অস্থায়ী ক্ষরতা, সো অস্থায়ী ক্ষরতার জন্য কোনটা দায়ী? ঠিক আছে, অস্থায়ী ক্ষরতার জন্য তো কোনটা দায়ী? দেখো, অস্থায়ী, স্থায়ী মানে কি? যে থেকে যায়। আর অস্থায়ী মানে কি? যে চলে যাবে, মানে বাই বাই হয়ে যাবে, কি বাই করে দেওয়া যায়, মানে যাকে আমি পাঠাই দিতে পারি। তাহলে অস্থায়ী মানে কি? ও স্থায়ী না, ও চলে যাচ্ছে। যে আমরা মনে করেন অন্যের বাসায় যাই, আমরা কি মেহমান হিসেবে যাই, বা অস্থায়ী বাসিন্দা হিসেবে যাই। আমরা কি স্থায়ী বাসিন্দা হিসেবে যাই, তার বাসায় থাকতেন না। অস্থায়ী যে মেহমান তাদেরকে আমরা কি করি? যাওয়ার সময় বাই বাই দিয়ে দিই, তাই না? অস্থায়ীর সাথে কার সম্পর্ক? বাইয়ের সম্পর্ক। তাহলে ভাই মনে রাখবা কি থাকবে? বাইকার্বনেট থাকবে। কি থাকবে ভাই? বাইকার্বনেট থাকবে। এই দেখো, এই যে বাইকার্বনেট আছে, দেখছো? এই যে HCO3 আছে, কি আছে? বাইকার্বনেট আছে। তার মানে 17 অ্যান্সার কোনটা হবে? 17 অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। হ্যাঁ, সি নাম্বার, ওকে। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। মানব দেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাগ্রস্ত হয়? কোন ধাতু বেশি থাকলে আমাদের হিমোগ্লোবিন উৎপাদন কি হবে? বাধাগ্রস্ত হবে। তো দেখো, ক্রোমিয়াম যেটা আছে, বুঝছো, আমাদের আয়রন কি হওয়ার কথা ছিল বলতো? আয়রন আমাদের বডিতে থাকার কথা ছিল। তো আয়রন
এই যে হিমোগ্লোবিন উৎপাদন আয়রনের সাথে কার সম্পর্ক, হিমোগ্লোবিনের সম্পর্ক আছে, তাই না? তো যখন আমাদের বডিতে ক্রোমিয়ামের সংখ্যা বেড়ে যায়, কার সংখ্যা বেড়ে যায়, ক্রোমিয়ামের সংখ্যা বেড়ে যায়, তখন এটা কি করে, এই যে আয়রনকে কি করে বলতো, প্রতিস্থাপিত করে ফেলে। সো যখন আমাদের বডিতে ক্রোমিয়াম, এটাও 3+, ওটাও 3+, দুইটাই যেহেতু 3+, এ ওরে কি করে, প্রতিস্থাপিত করে ফেলে। তো মনে রাখতে হবে ক্রোমিয়াম কি করে, ক্রোমিয়াম তোমার হচ্ছে ক্রোমিয়াম ধাতুর মানে ক্রোমিয়াম ধাতুর আধিক্য হিমোগ্লোবিন উৎপাদন কি করে বলতো, বাধা প্রাপ্ত করে। কারণ এখানে কি ফেরিটিন থাকে, ফেরিটিন মানে কি ফেরাস, হিমোগ্লোবিনে কি থাকে, ফেরিটিন মানে কি ফেরাস, মানে আয়রন থাকে। সো আয়রন বাধাগ্রস্ত হয় কার দ্বারা, ক্রোমিয়ামের দ্বারা মেইনলি। ওকে, আচ্ছা এরপর আসি, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়, এটা আমরা সবাই জানি, নাইট্রোজেন। কোনটা, নাইট্রোজেন, ঠিক আছে, কোনটা ভাইয়া, নাইট্রোজেন, ঠিক আছে। 3000°C তাপমাত্রা উৎপন্ন করে, 3000°C, এই নাইট্রোজেনের মধ্যে যে 3টা বন্ড থাকে এটা ভেঙে যায় আর কি, ঠিক আছে। তো বায়ুমণ্ডলের সময় কোন গ্যাসটি সক্রিয় হয়, নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় হয় আর কি। ওকে, এবার আসি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি, ঋণাত্মক কি বলতো, দেখো অপশনগুলো অনেক কাছাকাছি দেওয়া, তুমি 273°C খালি মুখস্থ করলেই হবে না, 273 সাথে আসলে কত আছে সেটাও কিন্তু তোমাদেরকে সেম টাইম মনে রাখতে হবে আর কি। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো দেখবে এটা হচ্ছে তোমাদের ইয়া বইয়ে মানটা দেখবে একটু চেঞ্জ থাকতে পারে, ফিজিক্স বইয়ে 200 দেখবা যে অনেক জায়গায় তোমার 15 আছে, অনেক জায়গায় 16 আছে, বাট 1 এর ঘরে আছে, বাট এইগুলো দেখো অনেক বেশি বেশি, 25, 35, 45, সব মনে রাখতে হবে কত, 273.15 যেটা আছে, বুঝছো, 15 অথবা 16 যেটাই থাকুক না কেন অ্যান্সার হবে, সমস্যা নাই, 15 বা 16। ওকে, 273.15 বা 16 যদি দেখতে পাও, এটাই কি পরম শূন্য তাপমাত্রা বা 0 কেলভিন আর কি। ওকে, -273, ঠিক আছে, ঋণাত্মক বলা আছে কিন্তু, ঋণাত্মক, -273.15 মানে 0 কেলভিন। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান, এটা আবার ইয়া হয়ে গেছে, আচ্ছা বাদ, দুইটা বাদ, বাকিগুলোর মধ্যে দেখি। দেখো 8.13 দিছে, ঠিক আছে, দেখো এটা 8.13 জুল পার কেলভিন, দেখো দুইটাই সেম, ঠিক আছে, এটা দিছে কি 8.31 আবার দিছে, ঠিক আছে। সো আমরা কি জানি 8 পয়েন্ট, ওই যে পরীক্ষা আমারই তখন প্যাচ লেগে গেছে, তোমাদের তো পরীক্ষা আরো প্যাচ লেগে যাবে, 13 ছিল নাকি 8.31 ছিল আর কি, বুঝছো। তো কি ছিল বলতো, 8.314, 8.314, দেখো 13 দিয়ে রাখছে এবং অপশনগুলো কত কাছাকাছি দেওয়া, দেখো 8.31, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। এখানে কি দিছিল 13 দিছিল, আর এটা কি দিছিল 13 দিছিল, দুটোই 13 দাও, তাহলে দুটো তো হবে না, তার মানে 21 এর आंसर কোনটা হবে, 21 এর आंसर হবে আমাদের বি নাম্বারটা। ওকে, আচ্ছা 22, পিভি ইকুয়াল টু কে এই সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রে প্রকাশ করে, এই কোশ্চেনের आंसर দাও তো, এই কোশ্চেনের आंसर দাও। আচ্ছা आंसर তো তোমরা দিতে পারবে না, এটা তো রেকর্ডেড ক্লাস আছে, যাই হোক আমি সলভ করে দিচ্ছি, 1 মিনিট ওয়েট, পানিটা খেয়ে নিই। কয় মিনিট হলো, 28 মিনিট হয়ে গেছে। ওকে, আসো দেখি, পিভি ইকুয়াল টু কে এই সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রে প্রকাশ করে। আচ্ছা দাদা একটা মিনিট দেখি তোমাদের সবকিছু ওকে আছে। ওকে, সমস্যা নেই, এবার আসো দেখি, পিভি ইকুয়াল টু কে এই সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রে প্রকাশ করে আর কি। আচ্ছা, তো দেখো আমি তোমাদের আজকে 3টা সূত্রে মুখস্থ করাই দিই, একটা আছে কি বয়েল, একটা আছে কি চার্লস, আরেকটা আছে কি বলতো গেলুসার্ক, ঠিক আছে, বয়েল, চার্লস আর গেলুসার্ক। আচ্ছা, তো ভাই মনে রাখবা এক একটা সূত্রের ক্ষেত্রে এক একটা জিনিস স্থির থাকে আর কি, তো আমাদের স্থিরটা মনে রাখতে হবে, কোনটার ক্ষেত্রে কোনটা স্থির, আর এখানে হচ্ছে কি সূত্র, ঠিক আছে, সূত্র, আর এখানে কি স্থির কোনটাকে আছে। তো আমরা সবাই তো জানি ফর্মুলা কি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো ফর্মুলা, এটা আমরা সবাই জানি, আদর্শ গ্যাসের ফর্মুলা। এখন আসো মনে রাখবো কিভাবে, তো দেখো এন আর আর তো ভাইয়া কনস্ট্যান্ট, এটা দুটো বাদ, তাহলে থাকলো কি পি ভি আর টি, তিনটা সূত্রের ক্ষেত্রে এক একটা করে স্থির হবে। সো বয়েলের ক্ষেত্রে কোনটা স্থির হবে ভাইয়া, মনে রাখবা বয়েল করতে গেলে আমাদের কি লাগে, তাপমাত্রা লাগে, তাই না, এটা এগ বয়েল করতেছো, ওয়াটার বয়েল করতেছো, মানে সিদ্ধ করতেছি আমরা, এক্ষেত্রে কি লাগে, তাপমাত্রা লাগে, তাহলে বয়েলের সূত্রে কোনটা স্থির হবে, তাপমাত্রা। চার্লসে চ আছে, তাহলে চার্লসের সূত্রে চাপ স্থির হবে, আমার পি স্থির করা শেষ, টি স্থির করা শেষ, বাকি আছে কি ভাই ভি স্থির করা। তাহলে
গেলুসার্গের সূত্রে ভাই কোনটা স্থির হবে? ভি স্থির হবে। এখন আসি সূত্রটা আমরা লিখি। দেখো বয়েলের সূত্রে যেহেতু ভাই টি স্থির, তার মানে কি এটাও এখন স্থির হয়ে গেছে, তাহলে কি থাকতেছে? টিভি ইকুয়াল টু কি থাকতেছে? ধ্রুবক থাকতেছে না? টিভি ইকুয়াল টু কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। ওকে ফাইন। এবার আসি ভাই চার্লসের সূত্র। চার্লসের সূত্রে ভাই কি স্থির? চাপ স্থির, ঠিক আছে? তো চার্লসের সূত্রে কোনটা স্থির? বা চাপ স্থির। তাহলে কার মধ্যে সম্পর্ক হবে? ভি আর টির মধ্যে সম্পর্ক, ঠিক আছে? ভি আর টির মধ্যে সম্পর্ক, তাহলে তুমি টিটাকে এ পাশে নিয়ে এসো, তাহলে কি আসবে? ভি বাই টি। আর পিটাকে ও পাশে নিয়ে যাও, তাহলে ভি বাই টি ইকুয়াল টু কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ফর্মুলাটা কি দাঁড়াবে? ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি? ভি টু বাই টি টু। এটা হচ্ছে তোমার কিসের সূত্র গেল? চার্লসের সূত্র গেল। এবার আসি ভাই গেলুসার্গের সূত্র। গেলুসার্গের সূত্রে ভাই কোনটা স্থির? ভি স্থির। তাহলে কার মধ্যে সম্পর্ক? পি আর টির মধ্যে। এটাও ভাই সেম হবে। টি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি হবে? পি টু বাই টি টু। ওকে, এটা হচ্ছে কার ফর্মুলা গেল? গেলুসার্গের ফর্মুলা গেল। এখন তোমাকে কোশ্চেনে আস্ক করছে কি? কোশ্চেনে আস্ক করছে কি? পিভি ইকুয়াল টু কে? সো তোমার দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পিভি আছে, তাহলে নাই কে? টি নাই, তার মানে এখানে টি কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট কোন সূত্রে বলছিলাম আমরা? তাপমাত্রা বয়েলের সূত্রে। তার মানে এখানে আনসার কোনটা হবে? বয়েলের সূত্র। তোমার কিন্তু সূত্র জানাও লাগতেছে না, তুমি এখানে দেখতেছো কোনটা কনস্ট্যান্ট আসছে বা কোনটা নাই। এখানে এখানে ভাই নাই কে? এখানে ভাই বা তোমার তাপমাত্রাটা নাই, তাই না? তাহলে তাপমাত্রা নাই কোথায় থাকে? বয়েলের সূত্র। যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট, তার মানে এটা কোন সূত্র হবে? বয়েলের সূত্র হবে আর কি। ওকে, একটা সূত্র দিয়ে আমরা সবগুলো সূত্র শিখে ফেললাম। ওকে, এটা সেভ করে রেখে দিই। আচ্ছা, এবার আসো নেক্সটে। নিচের কোনটি ভারী পানির সংকেত? তো ভাইয়া ভারী পানির সংকেত কিন্তু আমরা সবাই জানি, কি বলতো? D2O। ভারী পানির সংকেত কি ভাইয়া? D2O। নরমাল পানির সংকেত হচ্ছে H2O, বাট ভারী পানি যখন বলবে তখন কি হবে? D2O, ঠিক আছে? আচ্ছা D2O, এই যে D2O। ওকে, আচ্ছা। অ্যাসিড রেইনে কোন অ্যাসিড থাকে? অ্যাসিড রেইনে কোন অ্যাসিড থাকে? তবে অ্যাসিড রেইনে কি কি থাকে বলো তো? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড আমাদের মেইন থাকবে। সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড আর এই যে নাইট্রিক অ্যাসিড। তার মানে অ্যাসিড রেইনে কোন অ্যাসিডটা থাকে ভাইয়া? অ্যান্সার হবে কোনটা? সালফিউরিক অ্যাসিড আর কোনটা? মনে রাখবা নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আচ্ছা হ্যাঁ, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি। এছাড়াও আরো একটা কিন্তু থাকে, সেটা কোনটা বলতো? সালফিউরাস অ্যাসিড। যদি এখানে অপশনে নাই, তো আমরা তিনটা অ্যাসিড মেইনলি থাকে, সালফিউরিক, সালফিউরাস এবং কি বলতো? নাইট্রিক। সালফিউরিক, সালফিউরাস এবং নাইট্রিক। এবং পিএইচ কত কম হইলে? 5.6, মানে 5.6 এর কম। 5.6, বুঝছো? 5.6 ভাই, মনে বা 5.6, 5.6 এর কম হইলে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড রেইন বলবো আর কি। কারণ অ্যাসিডিক 5.6 বেশি তো হইতে পারবে না, তাহলে তো খালি হয়ে যাবে। 5.6 কম হইলে সেটাকে আমরা কি বলবো? অ্যাসিডিক বলবো। ওকে, আচ্ছা। কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ সমীকরণ উচ্চ করে? তো বলছিলাম যে উতানিচাতে কি হলো? তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। হ্যাঁ, তার মানে পজিশন আনসার কোনটা হবে? সি হবে। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? তো ব্যাপন হার বেশি দেখলে তোমার মাথায় আসবে কি? ব্যাপন হার বেশি বলছে, তার মানে কি ভর কম কোনটার? ভর কম কোনটার? সো দেখো ভর কম কোনটার? এটা হচ্ছে ভাইয়া কত? 71। এটা হচ্ছে ভাইয়া 16। এটা হচ্ছে ভাইয়া 17। আর এটাও কত বলতো? সরি, এটা 71 না, এটা তো হচ্ছে HCl। তো এটা হচ্ছে তোমার 36.5। HCl হচ্ছে 35.5, হাইড্রোজেনটা হচ্ছে 36.5। এইটা হচ্ছে 71, ক্লোরিনটা হচ্ছে 71, ঠিক আছে? তো যাই হোক, এর মধ্যে সবচেয়ে ভর কম কার আছে? ভর কম এটা হচ্ছে 16, এটা কত? 17। ভর কম কার? CH4 এর। তার মানে অ্যান্সার কোনটা হবে? R1/R2 ইকুয়াল টু কি? √M2/M1। তার মানে অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা, অ্যান্সার সি, ঠিক আছে। এরপরে 27, বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলি? একটু আগেই পড়াইলাম যে 5.6 এর কম, ঠিক আছে? 5.6 এর কম, 5.6 এর কম হলে সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি বলবো। আচ্ছা, H2O, NH3, NH4+OH, যেখানে বলা হয়েছে H2O কি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? H2O কি হিসেবে কাজ করতেছে, এখানে তোমাকে এটা আস্ক করছে। তো অ্যান্সার কোনটা হবে বলো? দেখো H2O পরবর্তীতে যে কি হয়েছে? OH মাইনাস হয়েছে। অ্যামোনিয়া পরে যে কি হয়েছে? NH4 প্লাস হয়েছে। দেখো H2O OH মাইনাস হয়েছে, তার মানে H2O থেকে যখন একটা হাইড্রোজেন কমে যায় বা বাদ যায়, তখন সেটাকে আমরা কি বলি বলতো? OH হয়ে গেছে। মানে H2O থেকে একটা হাইড্রোজেন বাদ গেলে OH মাইনাস হয়ে গেছে। তার মানে এটা কি? OH মাইনাসটা কি বাদ? কোন ক্ষেত্রে বলি বলতো? বেজের ক্ষেত্রে কি বলতো? বাদ। বেজের ক্ষেত্রে কি? বাদ। তো এটা অনুবন্ধী ক্ষার বা অনুবন্ধী বেজ আর কি, ঠিক আছে? OH মাইনাস কি একটা অনুবন্ধী বেজ। এখন আমরা কি জানি? অ্যাসিডের থাকে অনুবন্ধী ক্ষার, আর ক্ষারের থাকে কি? অনুবন্ধী অ্যাসিড। ওকে,
আচ্ছা, এবার ভাই এই যে NH3 কে তুমি একটা হাইড্রোজেন যোগ করে যে NH4 প্লাস বানাইলা, তাহলে একটা হাইড্রোজেন কি করছো, অ্যাড করছো। অ্যাড মানে কি, সেটা অ্যাড কার ক্ষেত্রে হয়, অনুবন্ধী অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড, অনুবন্ধী অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করছিলাম, অ্যাড করছিলাম, তাই না? তাহলে দেখো আমরা যদি এটা বুঝি, তাহলে দেখো বেস OH মাইনাস একটা অনুবন্ধী বেস, তাহলে এর কি থাকবে, অনুবন্ধী বেসের কি থাকবে, একটা কি থাকবে বলতো, বেসের কি থাকবে, একটা অ্যাসিড থাকবে না, মানে অনুবন্ধী বেসটা কার, অ্যাসিডের তো, তাই না? তাহলে কি হবে, অ্যাসিড। ওকে, আচ্ছা, অ্যামোনিয়া থেকে কি হয়েছে, অ্যামোনিয়াম হয়েছে। তো অ্যামোনিয়ামটা কি একটা অনুবন্ধী অ্যাসিড, তাহলে অনুবন্ধী অ্যাসিড কার হয়, ক্ষারের হয়, তাহলে অ্যামোনিয়া কি একটা ক্ষার, ক্ষেত্রে আর কি, অ্যামোনিয়া তো এমনিও ক্ষার। সো এখানে পানি কিন্তু অনেকেই দেখে কি দেখাবে, নিরপেক্ষ দ্রবণ দেখাবে না, পানি এখানে কি হিসেবে কাজ করছে, পানি থেকে যদি OH মাইনাস হয়েছে তাহলে এটা কি হিসেবে কাজ করছে, এক্ষেত্রে এটা অ্যাসিড হিসেবে কাজ করছে, পানির ক্ষেত্রে কি হিসেবে কাজ করছে ভাইয়া, অ্যাসিড হিসেবে কাজ করছে, কি হিসেবে কাজ করছে, অ্যাসিড হিসেবে কাজ করছে আর কি। ওকে ওকে, আচ্ছা, 29 নাম্বার, কোন তাপমাত্রায় অণুসমূহের গতিশক্তি প্রায় শূন্য হয়? গতিশক্তি ফর্মুলা কি পড়লাম একটু আগে, E=2 কি ছিল, 3/2 RT। তাহলে বলছে গতিশক্তি কখন শূন্য হবে, তো গতিশক্তি শূন্যর ফর্মুলা কি, যে আর হয়তো শূন্য হইতে হবে, নাহলে টি শূন্য হইতে হবে, তাইলেই তো গতিশক্তি কি হবে, শূন্য হবে। তবে আর তো শূন্য হইতে পারবে না, আর তো কনস্ট্যান্ট, তাহলে শূন্য হইতে হবে কে, টি কে, মানে এটা কিন্তু আবার টি কিন্তু 0 কেলভিন, মানে টি কিন্তু তাপমাত্রা কিন্তু কেলভিনে প্রকাশ করতে হয়, ঠিক আছে? তাহলে কি হবে, 0 কেলভিন। তাহলে দেখো এখানে 0 কেলভিন নাই, অনেকে থেকে 0°C লাগাই দিবে, সেটা হবে না কিন্তু, বুঝছো? 0 কেলভিন না থাকলে আমাকে 0 কেলভিন বানাইতে হবে, 0 কেলভিন বানানোর ইয়া কি, -273°C কে কি বলা হয়, 0 কেলভিন। ওকে, অ্যান্সার কোনটা হবে, 29 অ্যান্সার হবে এ নাম্বারটা, -273°C। ওকে, আচ্ছা, এরপর আসি বা নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে দেখি, 30 গ্রিন হাউস গ্যাসের CFC শতকরা পরিমাণ কত? আমরা তো সবাই জানি CFC শতকরা পরিমাণ কত, একটু আগে পড়ে আসছি যে CH4 আর CFC দেখতে একই রকম, মানে নামটা দেখতে CH4 আর CFC, তো একটা 16 একটা 19, ঠিক আছে, একটা 16 একটা 19, পার্সেন্টেজ একটু মুখস্থ করে দিছিলাম না? তো দেখো CH4 এর 16, মানে এর ভর সংখ্যা 16, তাহলে এর ক্ষেত্রে কত হবে, 19 হবে, এর ক্ষেত্রে কত হবে, 19 হবে, তাহলে CFC কত হবে, 16 হবে, তাই না? সো CFC জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কত পার্সেন্ট হবে ভাইয়া, মিথেনেরটা হবে, তাহলে মিথেনের ভর হবে, তার মানে কত হবে, 16% আর কি। ওকে, আচ্ছা, 30 এর অ্যান্সার ডি। 31 ওজনের স্তর থাকে কোথায়? তো দেখো আমরা তো সবাই ওয়েট মাপি বা ওজন মাপি, তো ওজন মাপতে গেলে আমরা কি হয়ে দাঁড়াই সবাই বলো তো, স্ট্রেট হয়ে দাঁড়াই, সবাই কি হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়াই। তাহলে ওজন আমরা যেহেতু সোজা হয়ে মাপি, তাইলে মনে রাখবা স্ট্রেট দিয়ে মনে রাখবা স্ট্রাটোস্ফিয়ার, ওজনের স্তর থাকে কোথায় ভাইয়া, স্ট্রাটোস্ফিয়ারে। তুমি কিন্তু ওজন কিন্তু বেকার তারা হয়ে দাঁড়াইতে পারবে না, স্ট্রেট বা সোজা হয়ে দাঁড়াইতে হবে। ওজনের স্তর থাকে কোথায় ভাইয়া, স্ট্রাটোস্ফিয়ারে থাকে আর কি। ওকে, আচ্ছা, 32 অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটা? অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল, সো অনুবন্ধী অম্ল মানে কি বলছি, অনুবন্ধী অম্ল বলছে, তার মানে কি হবে, অনুবন্ধী অম্ল মানে কি অ্যাসিড, অ্যাসিড মানে কি ভাইয়া অ্যাড, অ্যাসিড মানে কি ভাইয়া অ্যাড, একটা হাইড্রোজেন অ্যাড করে দিবা, তাহলে অ্যামোনিয়ার সাথে একটা হাইড্রোজেন অ্যাড করে দাও, NH4 হয়ে যাবে, সাথে একটা প্লাস হবে, NH4 প্লাস, তার মানে 32 আনসার সি। 33 বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সাথে সমন্বয় সূত্র তোমাকে জানতে চাইছে, ঠিক আছে? তো দেখো এখানে ফর্মুলা কি, ডি ইকুয়াল টু কি বলতো, PM/RT, ঠিক আছে, ডি ইকুয়াল টু কি, PM/RT, এটা কি বয়েল চার্লস আর অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র যদি বলে, তাহলে মনে রাখবে কি, ডি ইকুয়াল টু কি, PM/RT, ঠিক আছে, ডি ইকুয়াল টু কি, PM/RT, ঠিক আছে, PM/RT, ডি ইকুয়াল টু কি, PM/RT। এটা মেইনলি কোথা থেকে আসছে দেখো, এই যে PV ইকুয়াল টু NRT ফর্মুলা থেকে আসছে। তো দেখো তুমি যেটা PV ইকুয়াল টু N ইকুয়াল টু কি আবার জানো, W/M জানো, N ইকুয়াল টু কি জানো, W/M জানো আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা জানি না, রো, রো বা হচ্ছে ডি, রো মানে ঘনত্ব, ডি মানে ডেনসিটি মানে ঘনত্ব। রো ইকুয়াল টু আমরা কি জানতাম ফর্মুলা, W/V, ঠিক আছে, রো ইকুয়াল টু কি, W/V। তো তুমি কি করো, ভিটাকে জাস্ট এইখানে নিয়ে যাও আর এমটাকে এখানে নিয়ে আসো, তাহলে কি আসলো বলো তো, PM W/V/RT। ওকে, এই ফর্মুলাটা আসলো। তো W/V মানে কি, ডি, তাই না, W/V মানে কি ডি, তোমাদের তো লাগবে না, বা তারপর আমি বলে দিচ্ছি আর কি মনে রাখার জন্য। দেখো W/V মানে কি ডি, তাহলে PM ইকুয়াল টু কি লিখতে পারো, DRT লিখতে পারো, তাহলে ডি ইকুয়াল টু কি বলতো, PM/RT, ডি ইকুয়াল টু তাহলে কি হবে, PM/RT। সো এটাই কিন্তু এখানে বলা হয়েছে সমন্বয় সূত্র কোনটা, ডি ইকুয়াল টু কি, PM/RT, ডি ইকুয়াল টু কি ছিল, PM/RT।
34 নিচের কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না? তো দেখো মোলারিটি, মোলালিটি, নরমালিটি আর কি আছে শতকরা দ্রবণ। তবে এখানে যেগুলো আছে সবগুলাই তাপমাত্রার উপর নির্ভরশীল এক্সেপ্ট মোলালিটি, ঠিক আছে? এটা হচ্ছে মোল পার লিটার হচ্ছে কি মোলারিটি, আর মোলালিটি কি মোল পার কেজি, এটা কি হিসাব করা হয় কেজিতে হিসাব করা হয় কি, বুঝছো? তো মোলালিটিটা কি, এটা তাপমাত্রার উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে না মোলালিটিটা। আচ্ছা 35 নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তো ভাই মনে রাখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কি থাকে, নিয়ম হচ্ছে সি থাকবে যেটাই। তো দেখো এখানে সি আছে কোনটা, অপশন একটাতে আছে সি, মানে যে কার্বন ব্যাপারটা এমন না, সি রিলেটেড যদি কোনো একটা যৌগ থাকে। তো দেখো এই যে K2Cr2O7 সি আছে, তাহলে এটা কি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো আমরা হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিব, 5 মিনিট ব্রেকের পর আমরা অর্ধেক এমসিকিউ সলভ করছি, বাকি অর্ধেক এমসিকিউ সলভ করব 5 মিনিটসের একটা ব্রেকের পর। সো যারা এই ক্লাসটা রেকর্ডেড দেখবা, রেকর্ডেড দেখার সুযোগ আছে, আমি তো লাইভে নিচ্ছি না এটা, সো 5 মিনিট টেনে দিয়ে দেখবা তাহলেই হবে, যেহেতু আমি এটা স্ট্রিমিং এর মাধ্যমে করতে আসছি, সো আমি এটা কাটতে পারতেছি না। সো তোমরা একটু কষ্ট করে 5 মিনিট টেনে দেখে নিবা।
আচ্ছা আসো শুরু করি। এরপরে 35 নাম্বার পর্যন্ত আমাদের হইলো। 36 নাম্বার, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা কত? মিথাইল অরেঞ্জ বলছে তাই না? অরেঞ্জ, অরেঞ্জে দেখো অ র দন্ত নয় জ। সো এখানে আচ্ছা শুরু হয়েছে, ধরো একটু আমি চেক করে নিই একটু কথা কি শোনা যাচ্ছে। এরপরে 35 নাম্বার পর্যন্ত আমাদের হইলো। 36 নাম্বার, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো অর দন্তনয় জ, সো এখানে কয়টা লেটার আছে? 1 2 3, কেউ বলে 3টা আছে, আবার দন্তনয় জ যেহেতু কেউ বলে আবার এখানে 4টা আছে। কেউ বলে 3, কেউ বলে কি 4, বুঝছো? তাহলে মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ কি হবে? 3 থেকে 4। তাহলে কি বললাম ভাইয়া? অরেঞ্জ, অর দন্তনয় জ। কেউ এটাকে একটা লেটার বলে, তার মানে 1 2 3 হয়, আর কেউ যদি এটাকে দুইটা লেটার ধরে তাহলে 4টা হয়, তাই না হিসাব করলে? সো কেউ বলে 3, কেউ বলে 4, তাহলে কি হবে? 3 থেকে 4। তাহলে মিথাইল অরেঞ্জ কি হবে ভাইয়া? 3 থেকে 4। আচ্ছা এবার একটা ম্যাথ কি দেওয়া আছে, 500 ml, 500 ml 0.05 মোলার Na2CO3 দ্রবণে কত গ্রাম Na2CO3 থাকে আর কি। ওকে আচ্ছা, তো 500 ml যেটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে। 0.05 মোলার যেটা দেওয়া আছে এটা কিসের মান দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে। কত গ্রাম, তার মানে কিসের মান বের করতে হবে? ডাব্লিউ এর মান বের করতে হবে। আর এন এর Na2CO3 এর ভর কত বলো তো? 106 গ্রাম। তুমি বের করলে দেখবে এটাই পাবা। আমি তোমাদের বের করে দেখাই একটু। সোডিয়াম কত? 23, তাই না? সোডিয়াম 23 যদি হয়, তাহলে সোডিয়াম যদি দুইটা আছে তার মানে কত হবে? 46 হবে আর কি। ওকে 46। ওকে কার্বন কত? 12। অক্সিজেন কত? 16। 3 কত? 48। তাহলে দেখো 48 প্লাস 12 কত? 48 সাথে 2 যোগ করো, 50 আর 10 মিলে কত হয়? 60 হয় আর কি। আর 60 এর সাথে 46 যোগ করো, তাহলে কত হয় বলো তো? 106 হয় আর কি। ওকে সো মুখস্থ করতে পারো, চাইলে এভাবে করে করে বের করতে পারো, আর টাইম কম, মুখস্থ হয়ে যাবে। Na2CO3 কত? 106। সো তোমাকে কি বের করতে হবে এখানে? কত গ্রাম, মানে ডাব্লুর মানটা বের করতে হবে। ওই যে এসএমবি ফর্মুলা, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু কি? এসএমবি ভাগ 1000 আর কি। ওকে ডাব্লিউ ইকুয়াল টু কি? এসএমবি ভাগ 1000। তো এস এর মান কত দেওয়া আছে এখানে? আচ্ছা করে ফেলি। আচ্ছা সো দেখো এখানে এস এর মান বসাও 0.05। ওকে আচ্ছা একটা মিনিট, এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা 0.05 আর কি। ওকে এস এর 0.05। আচ্ছা এম এর মান কত? এম এর মান ভাই 106। আচ্ছা ভি এর মান কত? ভি এর মান, ঠিক আছে এখন মনে কাজ করবে, এখন করতেছে। আচ্ছা ভি এর মান কত? দেখো ভি এর মান দেওয়া আছে 500। আচ্ছা আর নিচে তো ভাইয়া 1000 ভাগ। ওকে তাই মানগুলা বসাই দিলাম। তো দেখো 500 কে যদি তুমি 1000 দিয়ে কাটো তাহলে কত পাও? 2 পাও আর কি। ঠিক আছে কত পাই? 2 পাই। ঠিক আছে তাহলে 2 কে আবার হচ্ছে তুমি 106 কে 2 দিয়ে কাটো, তাহলে কত পাও বলো তো? 53 পাও। তাহলে কত পাও? 53 পাও। তাহলে 53 ইন্টু 0.05, তাহলে 53 ইন্টু 0.05। ওকে 53 ইন্টু 0.05, 53 ইন্টু 0.05 আর কি। ওকে আচ্ছা তুমি যদি একটু উল্টায় দাও কত পাও বলো তো? 25 রিলেটেড কিছু একটা পাওয়ার কথা। আচ্ছা আমি দেখি অ্যান্সারটা কত আছে এখানে দেওয়া। 25 রিলেটেড হওয়ার কথা। কাটাকাটি, হ্যাঁ 25 রিলেটেড কিছু একটা হবে। দেখছো 25 রিলেটেড কিছু একটা হবে। এটা কিভাবে আমরা করব দেখাই দিই তোমাদেরকে। দেখো এই যে দেখেই বোঝা যাচ্ছে। দেখো 5 5 25, ঠিক আছে 5 5 25, আমার এটা করার দরকার নেই। দেখো 5 5 25 দিয়ে বুঝতে পারতেছি 2.65 রিলেটেড কিছু একটা হবে। সো তারপর আমরা করে দেখাই তোমাদেরকে। 53 ইন্টু 5 করো, দেখো কত আসে? 3 5 15, 5 হাতে 1 আছে, 53 5 হাতে 1, 3 5 15, 5 হাতে 1 আছে, তাহলে 5 5 25 আর 1 মিলে কত হলো বলো তো? 26 হইলো আর কি, তাই না? আর যেহেতু দশমিকের পর দুইটা সংখ্যা আছে, এখানেও দশমিকের মানে পরে দুইটা সংখ্যা থাকবে আর কি। তাহলে দেখো 2.65। আমি এত করলাম না, তোমাদের জন্য ভেঙে ভেঙে দেখালাম, বাট তোমাদের এত করার দরকার নেই। দেখো দেখে কিন্তু উত্তর বলে দেওয়া যাচ্ছে। আমি যেভাবে করলাম 53 ইন্টু 5, তাহলে মানে 5 5 25, 25 রিলেটেড কিছু একটা হবে। দেখো অপশনে 25 বা এই রিলেটেড কিন্তু আর নাই, ওই যে শুধুমাত্র অপশন এতেই আছে। সো এত ক্যালকুলেশন করতে গেলে তোমার টাইম থাকবে না। তো আমি যেভাবে বললাম এভাবে করতে পারলে বেটার, আর ওইভাবে ভেঙে করতে চাইলে টাইম একটু বেশি লাগবে আর কি। ওকে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক? ঠিক আছে শক্তিশালী বিজারক, বিজারকের যে সিরিজটা আছে তো কি কি আছে বলো তো? ওই যে ফার্স্টটা ছিল লিক বাকানা, লিক বাকানা। ওকে সক্রিয়তা সিরিজ।
তো লিক বাগনাতে কি হলো ভাইয়া, লিথিয়াম, কেতে কি বলতো, পটাশিয়াম বা কা না আর কি। ওকে, তাহলে বেরিয়াম, ক্যালসিয়াম আর সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এটা হচ্ছে একেবারে সবার উপরের সিরিজ, ঠিক আছে। লিক বাকানা, তারপরে কি বলতো, ম্যাগাইভার এলো যেন ফিরে কোথায় বলতো, চাঁদে আর কি, ঠিক আছে। ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে। সো এখানে বলা হয়েছে, দেখো তোমাকে এখানে যেগুলো দেওয়া আছে সবগুলাই কিন্তু দেওয়া আছে কি বলতো, এই লিক বাকানার মধ্যে দেওয়া আছে। দেখো লিক বাকানা, ওকে, এই যে দেওয়াই নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরটা কি ছিল, কোনি সোনা পাবে, কোনি সোনা পাবে, ঠিক আছে। কোবাল্ট, নিকেল, তারপরে কি বলতো টিন, আর পিবিতে কি বলতো লেড। এগুলো হচ্ছে সবচেয়ে সিরিজ, আমি সিরিয়ালটা বলতেছি। এরপরে কি, হাই কুফা হাজি আজি পেটাবে আমায়, ঠিক আছে। হাই কুফা হাজি আজি পেটাবে আমায় গেল হাইড্রোজেন, কুফাতে কপার, হাজি এইচজি আজি পেটাবে আমায় এইউ, ঠিক আছে। হাই কুফা হাজি, হাই কুফা হাজি আজি পেটাবে আমায়। ওকে, এটা হচ্ছে সক্রিয় সিরিজের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সো এখানে তোমাকে দেখো, এই যে আজি তো একেবারে লাস্টে আছে তাই না, একেবারে লাস্টের সিরিজটা, বাকি সবগুলো কিন্তু প্রথম সিরিজের। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিচারক একেবারে প্রথমে যে আছে, কে আছে, লিথিয়াম আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে, 38 অ্যান্সার হবে এ নাম্বারটা। 38 অ্যান্সার কোনটা হবে তাহলে, এ নাম্বার। দেখা যাচ্ছে অপশনগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। 39, কোন দ্রবণটি দীর্ঘদিনভাবে সঠিকভাবে সংরক্ষণ করা যায়? তবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর ভাই, এদের দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, বুঝছো। দীর্ঘদিন রেখে দিলেও এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, এই জন্যই তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মানে ভালো ভালো জিনিসগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দীর্ঘদিন রেখে দিলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। 2 নাম্বার পয়েন্ট কি ছিল ভাইয়া, 2 নাম্বার পয়েন্ট ছিল রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না, রাসায়নিক নিক্তিরও কি করে না বলতো, কোনো ক্ষয় করে না। 3 নাম্বার ছিল এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, কি অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় আর কি, ঠিক আছে। এবং এরা 4 নাম্বার যেটা, এরা বাতাসের সংস্পর্শ কি করে না বলতো, বিক্রিয়া করে না আর কি, ঠিক আছে। তো দেখো দীর্ঘদিন সঠিকভাবে রাখা যায় কাদের, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, যাদের সি আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু হবে 39-এর সি নাম্বারটা। ওকে, 39-এর আনসার কোনটা হবে, সি নাম্বার। ওকে ফাইন। 40, টাইটেশনে ব্যবহৃত অজানা দ্রবণ। অজানা দ্রবণকে কি বলে? তো দেখো ভাইয়া, জানা দ্রবণকে কি বলে, জানা। দেখো জানা, জানাতে ভাইয়া ন আছে শেষে, এই যে জানাতে ভাইয়া ন আছে শেষে, জানাকে বলা হয় কি, টাইটেন্ট। কি বলা হয়, টাইটেন্ট বা টাইটার, বুঝছো, দুইটাই বলা হয়, টাইটেন্ট বা টাইটার। আর অজানা কথাটা যখন বলবে, কি বলবে ভাইয়া, যখন অজানা টার্মটা দেখবো তখন সেটা কি হয়ে যাবে বলতো, টাইট্রেট। অজানাকে কি বলা হয়, টাইট্রেট। তাহলে জানাকে কি বলা হয় ভাইয়া, টাইট্রান বা টাইটার, টাইট্রান বা টাইটার। ওকে, আচ্ছা, আর অজানাকে কি বলা হয়, টাইট্রেট। ওকে, আচ্ছা, আর যদি কোনো পদার্থে 3টা অণু মিলে যেটা তৈরি করে সেটাকে আমরা কি বলি বলতো, ট্রাইমার। ওটা আলাদা জিনিস। ওকে, বলে রাখলাম একবারে সবগুলাই। 5% 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোল আসছে? যখন পার্সেন্টেজে দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমার বের করতে হবে কোন ফর্মুলা দিয়ে, S = 10x/m, এই ফর্মুলা দিয়ে তোমরা বের করবা। তো আসি, দেখো 10 × x, x মানে কোনটা বলো তো, পার্সেন্টেজে যেটা তোমার দেওয়া থাকবে, এই যে 5। আর m এর মান কত, সোডিয়াম কার্বনেট আগেই বলছি কত, 106। তাহলে কত, 50/106। সো একটা হিসাব করে দেখো, এটা যদি 50 না, মানে সরি, এটা যদি 106 না হয় 100 হইতো, তাহলে তুমি কত পাইতা ভাইয়া, হাফ পাইতা না, 100 হইলে হাফ পাইতা, মানে 0.5 পাইতা। কি পাইতা, 0.5 পাইতা। তো তুমি তো 100 থেকেও বড় একটা সংখ্যা 106 দ্বারা ভাগ করতেছো। তাহলে এই 106 দ্বারা যদি ভাগ করো, তাইলে কি 106 দ্বারা ভাগ করলে কি হবে বলতো, এই মানটা আরো কি আসবে, ছোট আসবে না। তুমি বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছো, তাহলে ভাগফলটা কি আসবে, আরো ছোট আসবে। তাহলে ভাই 0.5 এর থেকে ছোট কিছু একটা হবে। দেখো 0.5 এর থেকে ছোট কিন্তু অপশনে একটাই আছে, কোনটা আছে ভাইয়া, ডি নাম্বারটা আছে। তাহলে 41 আনসার কোনটা হবে, হ্যাঁ 41 আনসার কোনটা হবে ভাইয়া, তাহলে ডি নাম্বারটা হবে। কিভাবে করলাম বুঝতে পারছো? তোমার 100 দিয়ে, মানে 106 দিয়ে ভাগই করা লাগতেছে না, দেখে দেখে তুমি উত্তর করে দিতে পারতেছো। ওকে,
10 গ্রাম হাইড্রোজেনের অনুসংখ্যা কয়টা? 10 গ্রাম হাইড্রোজেন, এখানে অণু বলছে, বুঝছো? তার মানে এখানে হাইড্রোজেন গ্যাসের কথা মেইনলি বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু দেখি 2 গ্রাম, 2 গ্রাম হাইড্রোজেন মানে হাইড্রোজেন গ্যাস মানে কত? 2 গ্রাম। 2 গ্রামে থাকে কতটুকু? অ্যাভোগাড্রো নাম্বার। ওকে ফাইন। 1 গ্রামে থাকে কত ভাইয়া? 6.02 ইন্টু 10⁻23/2। ওকে, 10 গ্রামে থাকে কত? 10 গ্রাম ইন্টু 10। ওকে, আচ্ছা, তো দেখো তুমি এখানে কাটাকাটি করো, কত পাও? 3 পাও, তাই না? তাহলে 3.02 ইন্টু 10⁻23 কে যখন তুমি 10 দ্বারা গুণ করবা তখন কি হয়ে যাবে? 3.02 ইন্টু 10 কি হয়ে যাবে? তখন 24 হয়ে যাবে না? তাহলে দেখো এই অপশনটা কোথাও আছে? হ্যাঁ, এই যে 3.01 ইন্টু 10⁻24 হবে অ্যান্সার। তাহলে 42 এর অ্যান্সার কোনটা হবে? 42 এর অ্যান্সার হবে বি নাম্বারটা। হ্যাঁ, 42 এর অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, ঠিক আছে। ওকে, তারপর আমরা 43 নম্বর কোশ্চেনে যাই। নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? তো ভাইয়া অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া যদি বলে সেক্ষেত্রে আমরা যেটা শর্টকাটটা মনে রাখবো, একটা ভেঙে, বুঝছো, একটা ভেঙে বাম পাশে থাকবে একটা, ওটা ভেঙে যদি ডান পাশে দুইটা আলাদা আলাদা হয় তখন সেটাকে আমরা কি বলবো? ডিসপ্রপোর্শন বিক্রিয়া, বুঝছো? সো দেখো তো এরকম অপশনে কোথায় আছে? দেখো এইটা, এ পাশে ছিল ক্লোরিন একসাথে ছিল, এটা ভেঙে দেখো দুই পাশে আলাদা আলাদা হয়ে গেছে, বাকি দেখো আর কোথাও কিন্তু এমন হয় নাই। দেখো ক্লোরিন 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 আছে সমান, ক্লোরিন এ পাশে একটা এ পাশে একটা, দেখো শুধুমাত্র এইটার ক্ষেত্রেই কিন্তু হয়েছে। সো এই রিঅ্যাকশনটাকে কি বলা হবে? ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া। এসটিপিতে 1 মোল SO2 এর গ্যাসের আয়তন কত? এসটিপিতে তোমার যেই গ্যাসই বলুক না কেন সব কি হবে? 22.4। কি হবে ভাইয়া? 22.4। আর এসিটিপি বললে কি হইতো? 24.78। তার মানে এটার आंसर কোনটা হবে? 44 এর आंसर হবে ভাইয়া এ নাম্বারটা। ওকে, 44 এর आंसर হবে এ নাম্বারটা। 45 CaOCl ইনটু Cl যোগে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? CaOCl ইনটু Cl। আচ্ছা, এখানে দেখো দুইটা ক্লোরিন আছে, তাহলে আলাদা আলাদা বের হবে। তবে ক্যালসিয়াম কত বলো তো? +2, তাই না? OCl ভাইয়া -1, বুঝছো? OCl কত ভাইয়া? -1। OCl কত? OCl এর 4 সংখ্যা কত? -1। আর ক্লোরিন কত ভাইয়া? ক্লোরিন হচ্ছে এখানে আমার বের করতে হবে =0। এখান থেকে তুমি x এর মান কত পাও বলো তো? +2 -1 প্লাস x = 0। এখান থেকে কত পাচ্ছ? +1 প্লাস x = 0। তাহলে x এর মান কত পাচ্ছ? -1। x এর মান কত পাচ্ছি ভাইয়া? -1। তাহলে এরপরে আবার আসি, এই OCl এর ইয়া মান কত বলছিলাম? -1 বলছিলাম, তাই না? একটা আমি পেলাম -1। আর এবার আসি আমি এই সিএলটা বের করব। এই সিএলটা আমি কত পেলাম? এই সিএলটা আমি পেলাম হচ্ছে -1। আমি এখন OCl এর এই সিএলটা বের করব। তবে OCl কত? OCl হচ্ছে ভাই -1। তাহলে ভাই অক্সিজেন হচ্ছে -2। এই ক্লোরিনটা তো আমি এখন বের করব +x -1 = 0। ওকে, মানে এখন যেহেতু চার্জ দেওয়া আছে -1। ওকে, তাহলে এখানে কত আসতেছে দেখো তো? x -1, এই -2 পাশে গেলে কি হয়ে যাবে? +2 হয়ে যাবে। তাহলে কত পেলা? +1। একটা হচ্ছে +1 আর একটা কি বলতো? -1। +1 -1 +1 -1। 45 आंसर কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশন, বুঝছো এখানে কি? তো দেখো আমাদের কি কন্ডিশন হইতে পারে, কোনটা স্ট্রং কোনটা উইক। তো অ্যাসিড বেস কি কি হইতে পারে বলো তো? অ্যাসিড স্ট্রং, বেস স্ট্রং, অ্যাসিড উইক, বেস উইক। ওকে, আচ্ছা, অ্যাসিড স্ট্রং, বেস উইক, অ্যাসিড উইক, বেস স্ট্রং, এই চারটা কন্ডিশনে তো হইতে পারে, তাই না? হয় দুইটাই স্ট্রং, নাইলে দুইটাই উইক, নাইলে একটা স্ট্রং একটা উইক, নাইলে একটা উইক আর একটা স্ট্রং, এরকমই তো হইতে পারে, তাই না? তো দেখো যখন আর কি ভাই দুইটাই স্ট্রং হবে তখন আমি যে কোনো নির্দেশক ইউজ করতে পারবো। ওকে, আর যখন দুইটাই উইক হবে আমি কোনো নির্দেশক ইউজ করতে পারবো না। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে স্ট্রং কে, একটা স্ট্রং আর একটা তো উইক, তো অ্যাসিড স্ট্রং নাকি বেস স্ট্রং? সো অ্যাসিড যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা অ্যাসিডীয় নির্দেশক ইউজ করবো আর কি, বুঝছো? যেটা স্ট্রং হবে সেই নির্দেশক আমরা ইউজ করবো। যেখানে অ্যাসিড স্ট্রং, অ্যাসিডিক নির্দেশক কে কে আছে? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, বুঝছো? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এগুলো আমরা ইউজ করব। আর যদি ভাইয়া বেস স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব বলতো? ক্ষারীয় নির্দেশক ফেনল অফ থ্যালিন ইউজ করব। কি ইউজ করব ভাইয়া? ফেনল অফ থ্যালিন ইউজ করব। সেখানে এখানে তীব্র কে বলতো? অ্যাসিড, মৃদুকে ক্ষা, তাহলে আমরা কার নির্দেশক ইউজ করব? অ্যাসিডীয় নির্দেশক। তো অ্যাসিডীয় নির্দেশক কে কে আছে বললাম? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। তো দেখো এখানে অপশনে কি আছে? এই যে মিথাইল অরেঞ্জ আছে। তার মানে आंसर কোনটা হবে? যে 40 आंसर হবে ডি নাম্বারটা। ওকে, 47 10% সোডিয়াম কার্বনেট, এটাও ভাইয়া কি করব?
এস ইকুয়াল টু কি 10x বাই এম, ঠিক আছে, আগে ছিল 5%, এবার দিচ্ছে 10%, 10 ইন্টু 10, ওকে, 10x বাই এম, এক্স এর মান 10 দেওয়া আছে তো এই 10 বসালাম, এম এর মান কত বললাম 106, 100 বাই 106, যদি এখানে 100 না হয় 106 হইতো সেক্ষেত্রে আমি কত পাইতাম 1 পাইতাম, তাই না? যেহেতু ভাইয়া 100 থেকে বড় সংখ্যাটা আমি ভাগ করতেছি এবং 100 খুবই কাছাকাছি, তাহলে 1 থেকে একটু ছোট হবে না, 1 থেকে একটু ছোট, 1 এর কাছাকাছি কত হবে বলো তো 0.94, কত হবে ভাইয়া 0.94 মোল, ঠিক আছে, মোলার বা 0.94 মোলার আর কি, ঠিক আছে, মোল পার কেজি না, মোলার ঘনমাত্রা যেহেতু বলছে যে মোল পার লিটার আর কি, তার মানে অ্যান্সার কোনটা হবে 47 অ্যান্সার হবে ভাই ডি নাম্বারটা, 47 অ্যান্সার হবে কত, হ্যাঁ ডি নাম্বারটা, ওকে ঠিক আছে, হ্যাঁ ডি নাম্বার, ঠিক আছে, ওকে 47 অ্যান্সার ডি। এবার আসলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। 48 6.02 × 10⁻23 অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম? তো দেখো এখানে তোমাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া আছে Na, অক্সিজেন পরমাণু বলছে, ঠিক আছে, এত অক্সিজেন পরমাণু, এখন অক্সিজেন পরমাণুর ভর কত আমরা জানি কত 16, তাই না, অক্সিজেন পরমাণুর ভর কত 16 গ্রাম, তাহলে অ্যান্সার হবে কত 16 গ্রাম। যদি বলতো এতটি অক্সিজেন অণুর ভর কত, যদি বলতো অণুর ভর কত তাহলে বলতে হতো কত বলতো 32 গ্রাম আর কি, ওকে, যেহেতু এটা এক অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক দেওয়া আছে বা এক মোলে যে কয়টা অণু থেকে সেটার সংখ্যা দেওয়া আছে, এই জন্য এটা কত হবে অক্সিজেনের পরমাণুর ভর যত তত হবে, তাহলে কত গ্রাম হবে অ্যান্সার হবে 16 গ্রাম, ওকে। আচ্ছা এরপর নেক্সট কোশ্চেনে যাই। HClO4 এ ক্লোরিনের সঠিক জারণ সংখ্যা কত? কিসে দেওয়া আছে HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে বলছে, তো দেখি আমরা একটু বের করি, ইকুয়াল টু আমরা 0 ধরে নিব, ওকে, হাইড্রোজেন কত +1, ক্লোরিন আমরা বের করব +x, অক্সিজেন কত -8, মানে 4 দুগুণা মাইনাস আর একবারে করে ফেলতেছি, ইকুয়াল টু 0, ওকে ফাইন। এখন আসো তুমি -7 ওই পাশে গেলে কি হয়ে যাবে +7, তাহলে x ইকুয়াল টু কি বলো তো +7, HClO4 এর ক্ষেত্রে ক্লোরিনের সঠিক জারণ সংখ্যা কত ভাইয়া +7, কত হবে +7, ওকে। আচ্ছা এবার আসি 50 নাম্বার কোশ্চেনে। 0.05 মোল H2SO4 দ্রবণের pH, ঠিক আছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে, তাহলে তোমার কাজ কি হবে এই ঘনমাত্রাকে হাইড্রোজেনের সংখ্যা দ্বারা গুণ করে দেওয়া, তাহলে কত পেলা, তাহলে তখন তুমি আসল ঘনমাত্রাটা পাবা, তাহলে কত হবে 0.01, ঠিক আছে, 0.1 হবে, কত হবে 0.1, এক ঘর আগে আসবে 0.05, 0 বলবা না, বলবা 0.05, 0.05 কে যখন 2 দ্বারা গুণ করবো তখন এক ঘর আগে আসবে, তাহলে কি হবে 0.1, কি হবে 0.1। এখন বলা হয়েছে এটার পিএইচ কত, এখন ভাই মনে বা পিএইচ এর ক্ষেত্রে দশমিকের পর যদি 1 থাকে সেক্ষেত্রে কয় নাম্বার ঘরে 1 আছে সেটা হবে তার পিএইচ, যদি এরকম হইতো 0.001 হইতো 1 2 3 নাম্বার ঘরে 1 আছে তার মানে পিএইচ 3 হবে, এখানে যদি প্রথম ঘরে 1 আছে তাহলে পিএইচ কত হবে 1 হবে আর কি, ঠিক আছে, তাহলে পিএইচ কত হবে 1 হবে, এক্ষেত্রে পিএইচ কত হইতো 3 হইতো আর কি, বুঝছো, এক্ষেত্রে যদি 1 নাম্বার ঘরেই আছে এই জন্য ভাই পিএইচ কত হবে 1 হবে আর কি, ওকে। আচ্ছা 51 Fe(CN6) 4- Fe এর জারণ সংখ্যা কত? আসো এটা একটু জটিল আছে, তাহলে আমরা কিভাবে করব, Fe(CN6) এ Fe এর জারণ সংখ্যা বের করতে হবে, যেটা জারণ সংখ্যা বের করতে বলবে সেটাকে আমি x ধরে নিব, Cn সায়ানাইডের ইয়া মান কত, জারণ মান কত বলতো -1 ইনটু 6টা যেহেতু আছে 6 ইকুয়াল টু আমি কত লিখবো 4 মাইনাস যেটা পাওয়ার থাকবে ওটা ইকুয়াল টু হয়ে যাবে আর কি, ওকে, তাহলে -4, এবার ক্যালকুলেশন করো x ইকুয়াল টু কত আসছে -6 -4, তাহলে x এর মান কত আসছে বলো তো -4 + 6 ইকুয়াল টু কত +2, তাহলে কত আসছে आंसर 51 এর आंसर f এর জারণ মান কত আসবে এখানে +2, f এর জারণ মান কত আসবে ভাইয়া +2 আর কি, ওকে। আচ্ছা 52 নাম্বার কোশ্চেনে যাই। এরপরে একজন রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, ঠিক আছে, 10 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম বা ডেসিলিটার এককে কত হবে? তো এটা তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম, একটা কি হইতে পারে বলতো মিলিমোল পার লিটারে নিতে বলতে পারে অথবা মিলিগ্রাম পার ডেসিলিটারে নিতে বলতে পারে, তাই না, তো হয় মিলিমোল থেকে মিলিগ্রামে নিতে বলবে নাহলে মিলিগ্রাম থেকে মিলিমোল নিতে বলবে, সো আমাকে যেটা দেখতে হবে কোনটাই নিতে বলতেছে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কোনটাই নিতে বলতেছে এটা গুরুত্বপূর্ণ। তবে যদি ভাই মিলিগ্রামে নিতে বলে তাহলে তুমি কি করবা গুণ করব, ঠিক আছে, মিলিগ্রামে গ আছে এই জন্য গুণ করতে হবে, আর মিলিমোলে নিতে বললে কি করতে হবে বলতো ভাগ করতে হবে, কত দ্বারা ভাই 18 সংখ্যাটা মনে রাখবা, 18 দিয়ে ভাগ 18 দিয়ে গুণ, সো কোন ক্ষেত্রে 18 দিয়ে ভাগ কোন ক্ষেত্রে 18 দিয়ে গুণ, মিলিগ্রামে যেহেতু গ আছে এই জন্য মিলিগ্রামের ক্ষেত্রে গুণ হবে
আর মিলির মোলের ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। সেখানে কিসে নিতে বলছে, মিলিগ্রামে নিতে বলছে। তার মানে আমার কি করতে হবে, এখানে গ্রামে গসে গুণ করতে হবে। তুমি 10কে 18 দ্বারা গুণ করো, কত পেয়ে যাবে, 18 10কে 180 মিলিগ্রাম পার ডিএল। অ্যান্সার কত হবে, 180 মিলিগ্রাম পার ডিএল আর কি। ওকে, হ্যাঁ ঠিক আছে আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেনে যাই, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, এটা অবশ্যই মনে রাখবা। বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, 555, ঠিক আছে, 555 মানে 55.5, কত, 55.5 মিলিমোল পার লিটার, 55.5 মিলিমোল পার লিটার, 55.5 মিলিমোল পার লিটার। কোন আয়নটি জারক ও বিজারক হিসেবে কাজ করতে পারে, বলো কোনটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। দেখবো আমাদের জারক এবং বিজারক রূপে কাজ করার কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওজোন আছে, ঠিক আছে, ওজোন, FeO, তারপরে হচ্ছে Fe2+, এরা সবাই কি জারক এবং বিজারক রূপে কাজ করে। SO2, তারপরে হচ্ছে H2O2, এরা সবাই কি জারক এবং বিজারক রূপে কাজ করে আর কি। ওকে, সো এখানে কোনটা আছে দেখো তো, Fe2+টা কিন্তু আছে, তার মানে এটাই হচ্ছে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। এখান থেকে একটা কোশ্চেন আসবেই। ওকে, ক্যালোমেলের সংকেত কি, ক্যালোমেল, ক্যালোমেল তড়িৎদ্বার, ঠিক আছে, ক্যালোমেল, ঠিক আছে, ক্যালোমেল, এটা মনে রাখবে ভাইয়া। ক্যালোমেলের সাথে দেখবে যে এখন তো এটা স্মার্ট বোর্ড, হোয়াইট বোর্ডে দেখুন আমরা মার্কার দিয়ে লিখি, মার্কারের কালার কি, কালো, কালো দিয়ে মনে রাখবা কি, মার্কার, কালো কার কালার, এই যে কালো মানে কি, ক্যালো মানে কি, কার কালার, কালো, বলো তো, মার্কার, মার্কারের কালার কি, কালো, মনে রাখবা মার্কারি মানে Hg2Cl2, এটা হচ্ছে ক্যালোমেলের সংকেত, Hg2Cl2, এটা হচ্ছে ক্যালোমেলের সংকেত, মার্কারের সংকেত আর কি, মার্কার Hg2Cl2 আর কি, মনে রাখবা। ওকে, আচ্ছা, AgNO3 একটি দ্রবণে, AgNO3 একটি দ্রবণে 60 মিনিট টি দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ার, মানে এটা কিসের মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, কত গ্রাম Ag জমা হবে, মানে ডাব্লিউর মান তোমাকে এখানে বের করতে হবে। কিসের মান বের করতে হবে, ডাব্লিউর মান এখানে জানতে চাইছে। ওকে, আচ্ছা, এই যে ফর্মুলা গুলো আছে, এক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে বলতো, ডাব্লিউর মান বের করার ফর্মুলা কি, MIT/NF, ঠিক আছে, এই ফর্মুলা মনে রাখবা। ডাব্লিউ ইকুয়াল টু কি, MIT বাই কি বলতো, NF, ডাব্লিউ ইকুয়াল টু কি, MIT বাই কি বলতো, NF, ডাব্লিউ ইকুয়াল টু MIT বাই NF। তো এক্ষেত্রে দেখো আমাদের এম এর মান কত দেওয়া আছে, এম হচ্ছে সিলভার, সিলভার কত বলতো, 116, সিলভার কত, 108, 108, কত ইউজ করবে, 108, সিলভার কত, মোহরটা মনে রাখবা 108, ঠিক আছে। আই কত দেওয়া আছে, আই দেওয়া আছে 5, টি কত দেওয়া আছে, 60 মিনিট দেওয়া আছে, এটাকে আমাকে এবার সেকেন্ডে নিতে হবে, 60 × 60, এন, এন এখানে কত, সিলভার কত প্লাস হয় বলতো, সিলভার কি Ag প্লাস হয়, তাই না, তাহলে এন এর মান কত হবে এক্ষেত্রে, এটা হচ্ছে চার্জের সংখ্যা বা তুল্য সংখ্যা বলে যেটাকে, সেখানে এন এর মান কত বসবে, 1 বসবে। ফ্যারাডে, এফ এর মান কত বসবে, 96,500 কুলম্ব বসবে আর কি। ওকে, সো এই আর কি মোটামুটি ক্যালকুলেশন। তাহলে কি বললাম, সিলভারের ভর কত বসবে, 108 বসবে। তারপরে হচ্ছে আই এর মান দেওয়া আছে 5, টি এর মান 60 মিনিট দেওয়া আছে, ওটাকে আমরা সেকেন্ডে নিলাম। এন এর মান কি, Ag প্লাস হচ্ছে তুল্য সংখ্যা 1, তাহলে এখানে 1 বসালাম, 96,500 দ্বারা গুণ করবো আর কি। ওকে, এফ এর মান যেহেতু 96,500, এখন আসলে ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা করে দেখি এখন কত আসে। দেখো 100, এখানে আগে আমরা 0 0 কাটি, 0 0 কাটলাম, কাটার পর তাহলে কত আসতেছে দেখো, 108 ইন্টু 5 ইন্টু কত, 6 6 36, ঠিক আছে, ভাগ কত, 965 আর কি। ওকে, আচ্ছা, তো দেখো এটা কিন্তু ক্যালকুলেশনটা একটু টাফ আছে, তারপর আমরা করবো, দেখো 536 সঙ্গে আমরা যদি গুণ করি, একে 5 × 36 আমরা গুণ করে দেখি, 36 × 5 মানে কত, 5 7 30 শূন্য, হাতে 3 আছে, 3 5 15, 3 মিলে কত হইলো, 180 হইলো, ঠিক আছে, 180 পেলাম, তাহলে 108 ইন্টু 180, ঠিক আছে, 108 ইন্টু 180, আমরা এখানে কত লিখতে পারি, 180 লিখতে পারি, 108 ইন্টু 180 বাই 965। এখন দেখো 108 না ধরে তুমি এটারে 100 ধরতে পারো, 108 না ধরে তুমি এটারে 100 ধরো, তাহলে একটু ইজি হবে। 180 সাথে তুমি 100 যদি গুণ করো, তাহলে কি হবে, আরো দুইটা শূন্য কি হয়ে যাবে, বেড়ে যাবে না, তাহলে দেখো কত হয়ে গেল, এই যে এখানে, তাহলে আরো দুইটা শূন্য, তুমি 180 সাথে আরো দুইটা শূন্য কি করে দিলে, অ্যাড করে দিলা, যদি তুমি এটা 100 ধরো আর কি। আর এখানে কত আছে বলো তো,
965 আছে, কত আছে 965। এটাকে তুমি 965 না ধরে এটাকে তুমি 900 ধরো, তাহলে তোমার মানে ক্যালকুলেশন করতে ইজি হবে। 965 না ধরে তুমি এটাকে 900 ধরো, তাহলে ক্যালকুলেশন করতে ইজি হবে আর কি। ওকে ওকে, এটা মুছতেছি। আচ্ছা 965 ছিল, তো 965 না ধরে আমি 900 ধরি, কারণ আমি তো এত ক্যালকুলেশন করে পারবো না। তো আমাকে এক্ষেত্রে একটু শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, একটু মান কম বেশি হবে। ওখানে যেমন আমি একটু কম ধরছি, এক্ষেত্রে আমি হালকা এক্ষেত্রে বেশি কম ধরছি, বাট ধরলাম আর কি। ওকে, তা দেখো এটাকে আমি 900 ধরলাম, তাহলে 18,000 ভাগ 900 কে তুমি যদি ভাগ করে এটা 1800 ধরো, পরে একটা শূন্য ইয়া করে দিব, তাহলে কত আসছে 2। আর যেহেতু একটা শূন্য আছে, তাহলে কি আসতেছে 20 রিলেটেড কিছু একটা আসতেছে। কি আসতেছে ভাই? 20 রিলেটেড কিছু একটা আসবে। দেখো 900 এখানে কত 18,000 আছে, এখানে কিন্তু 1800 নাই। তো তুমি যদি 1800 থাকতো, আমি 1800 ধরলাম, শূন্যটাকে আমি পরে অ্যাড করব, 1800 ধরলাম, তাহলে 1800 কে 900 দ্বারা ভাগ করলে কত পাও? 2 পাও। যেহেতু এটা 1800 নাই, যেহেতু 18,000, তার মানে একটা শূন্য আমার কি আসবে? এক্সট্রা বসবে, তাহলে 20 রিলেটেড কিছু একটা হবে। দেখো তো 20 রিলেটেড কিছু একটা আছে, 56 আনসার কিন্তু তাহলে সি নাম্বারটা হবে। ক্যালকুলেশনটা একটু কঠিন, বাট এই যে ট্রিক্স গুলো ফলো করলাম, একটু কম বেশি করে আমি রাউন্ড ফিগার এনে কাটাকাটিটা করলাম, তাহলে আমার জন্য ইজি হইলো। নাহলে কিন্তু আমার জন্য মানে এই কাটাকাটি করতে গেলে অনেক কঠিন লাগতো আর কি। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো আরেকবার একটু দেখে নিবা টেনে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কোন তড়িৎদ্বারটি জারণ প্রক্রিয়া নির্দেশ করে? ভাইয়া জারণ প্রক্রিয়া নির্দেশ করে কোনটা? তো জারণ মানে কি বলতো ভাইয়া? ছাড়ন। মনে করো জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে কি হয়ে গেছে? জিঙ্ক 2+ হয়ে গেছে, এটাই তো ভাইয়া জারণ, তাই না? আর বিজারণ কোনটা ভাইয়া? জিঙ্ক 2+ যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়, এটা কি বিজারণ হয়েছে, তাই না? তাহলে এখানে আনসার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে বি নাম্বারটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটা ব্যবহৃত হয় ভাইয়া? হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড দুইটা জায়গায় কি ইউজ করা হয় ভাইয়া? গ্রাফাইট বা কার্বন ন্যানো ইউজ করা হয়। কি ইউজ করা হয় ভাইয়া? গ্রাফাইট ইউজ করা হয়। কি ইউজ করা হয় ভাইয়া? গ্রাফাইট ইউজ করা হয়। কি ইউজ করা হয়? গ্রাফাইট ইউজ করা হয়। ওকে, হ্যাঁ, গ্রাফাইট ইউজ করা হয়। আচ্ছা ওকে, এরপরে আসি নেক্সট কোশ্চেন। আজকে অনেক দ্রুত টানা লাগতেছে, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, এই জন্য তাড়াতাড়ি টানতেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর কেউ যদি কোনো কিছু না বুঝো, আমাদের যে ডিসিউ যে ডিসকাশন গ্রুপটা আছে সেখানে প্রবলেম দিয়ে দিবা, আমি সলভ করে দিব আর কি। ওকে, সমস্যা নাই। তড়িৎ বিশ্লেষণ কালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে আর কি? ঠিক আছে, চার্জ মুক্ত হবে কোনটা? ঠিক আছে, যুক্ত লেখা মুক্ত হবে আর কি। ঠিক আছে, কোন চার্জ মুক্ত হবে? সো দেখো এখানে কি আছে, মনে করবে নাসা কবে আইলো হাই। ঠিক আছে, কি মনে রাখতে হবে? নাসা কবে আইলো হাই। কমেন্ট করে ফেলবা তুমি যখন পরে ক্লাস করবা। নাতে ভাই নাইট্রেট, সাথে সালফেট। নাইট্রেট সবার আগে চার্জ মুক্ত হবে, সাথে কি ভাই সালফেট SO4 2-। নাসা কবে, কবেতে কি ভাই ক্লোরাইড, ঠিক আছে, বোতে ব্রোমাইড, ঠিক আছে। আচ্ছা আইলোতে ভাই কি আয়োডাইড, ঠিক আছে। আর হাইতে কি বলতো? হাইড্রক্সিল। তাহলে এটা হচ্ছে নাসা কবে আইলো হাই। এক্ষেত্রে ভাই মনে রাখতে হবে সবার নিচে যে থাকবে সে সবার আগে চার্জ মুক্ত হবে। আগেটা কি ছিল? উপরে যে থাকবে সে। আর এক্ষেত্রে কি বলতো? নিচে যে থাকবে সে সবার আগে কি হবে বলতো? চার্জ মুক্ত হবে। নাসা কবে আইলো হাই। ওকে, নাসা কবে আইলো হাই। তো এক্ষেত্রে দেখো নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এটা কি বলতো? হাইড্রক্সিল। তো এখানে সবচেয়ে আগে সবার নিচে আছে কি? হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে। আবার তড়িৎ মানে আমরা যে আরেকটা দেখলাম, এটা তো নেগেটিভের ক্ষেত্রে। পজিটিভের ক্ষেত্রে কি ছিল বলতো? লিক বাকানা, মেগা এবার এলো যেন ফিরে চাঁদে, কোনি শোনা পাবে। এক্ষেত্রে সবচেয়ে উপরে যে ছিল সে কি তীব্র বিজারক, সে কিন্তু সবার পরে চার্জ মুক্ত হবে। নিচে যেগুলো আছে মানে নিচের গুলা কি আগে চার্জ মুক্ত হয়, ঠিক আছে। তো নিচে যে আছে সে সবার আগে চার্জ মুক্ত হবে আর কি। ঠিক আছে, হাই কুফা হাজি আজি পেটাবে আমায়, এইউ। ওকে, এইউ সবার আগে চার্জ মুক্ত হবে। আর এই ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে হাইড্রক্সিল সবার আগে চার্জ মুক্ত হবে। নাসা কবে আইলো হয়। এরপরে 60 নাম্বার কোশ্চেন। আচ্ছা, স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভাই ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? আমরা কি জানি? লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, বুঝছো? লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি কি হবে? সবার আগে চার্জ মুক্ত, মানে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি আমাদের হচ্ছে খাবারের মাধ্যমে কি করে বলতো? আমাদের খাদ্য শৃঙ্খলায় প্রবেশ করে। লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। ওকে,
ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দস্তার পাত্রে, আচ্ছা দেখো এই যে ম্যাথগুলো আছে, ইএমএফ ভ্যালু যেটা বের করে, এটার ক্ষেত্রে মনে রাখবে একটা শর্টকাট শিখাই দিই। মনে ভাইয়া বড় মান বিয়োগ ছোট মান, কি বললাম ভাইয়া, বড় মান, ঠিক আছে, বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান, এই ফর্মুলাটা মনে রাখবা, তাইলেই হবে। তবে এক্ষেত্রে দেখো বড় মান, এই যে এই একটা মান আর এই একটা মান, দুইটা মান দেওয়া আছে, তোমার দেখার দরকার নেই এত কিছু, তুমি জাস্ট দুইটা মান দিয়ে বড় মান বিয়োগ ছোট মান করে দিবা, তাইলেই হবে। তবে এখানে বড় মানটাকে 0.44 নাকি -0.66, বড় মান ভাই 0.44 কিন্তু, ঠিক আছে, কারণ ওটা মাইনাস, তার মানে ওটা ছোট মান, মাইনাস ছোট মানটা চিহ্ন সহ বসাইতে হবে, তাহলে কি আসবে -0.76। ক্যালকুলেশন করে এবার, দেখো 0.44 মাইনাসে মাইনাসে প্লাস 0.76, তাহলে 76 এর সাথে 44 যোগ করো, আগে 4টা যোগ করো, 76 এর সাথে আগে ছোট হয়ে 44 এর সাথে 4টা আছে, 4টা যোগ করো, তাহলে কত আসলো 80, 80 সাথে আবার 40 যোগ করো, কত পেলা 120 পেলা, তাহলে কি আসতেছে 1.20, আর যেহেতু এটা যোগ তাহলে প্লাস 1.20 ভোল্ট, কোথায় আছে, অপশন ডি তে আছে। তার মানে ভাই 61 অ্যান্সার কোনটা হবে, ডি হবে। ওকে, এই শর্টকাটটা মনে রাখবা এবং এই শর্টকাট অনুযায়ী প্র্যাকটিস করবা, দেখবা সব এমসিকিউ আলোর মতে মিলে যাবে আর কি। ওকে, আচ্ছা এবার আসি ভাই 62 নাম্বার কোশ্চেনে। যে কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি, দেখো নামেই বোঝা যাচ্ছে যে তড়িৎ শক্তিকে আমি কিসে রূপান্তর করতেছি ভাই, রাসায়নিক শক্তিকে, রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিকে, তার মানে তড়িৎ শক্তিকে আমি বিশ্লেষ্য করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছি, তাই না, তড়িৎ শক্তিকে আমি বিশ্লেষণ করে রাসায়নিক শক্তিতে, তার মানে এখানে বোঝা যাচ্ছে নামে কি আছে, বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎকে বিশ্লেষিত করে কিসে রূপান্তরিত করা হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। 63, নিচের কোনটি তড়িৎ কোষের লবণ সেতুতে ব্যবহৃত হয়, লবণ সেতুতে কোনটা ব্যবহৃত হয়, তো মনে রাখবা কে ছিল, লবণ সেতু কাকে ব্যবহার করে, মনে রাখবা কে ছিল, কে নাই, আমি নাই, কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই। ওকে, কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই। সো এটা কি হইলো বলতো, কে ছিল KCl, কে নাই পটাশিয়াম নাইট্রেট, আমি নাই অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই, সোডিয়াম সালফেট পটাশিয়াম ছাই, পটাশিয়াম সালফেট। ওকে, কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই। নিচের কোনটি তড়িৎ কোষের লবণ সেতুতে ব্যবহৃত হয়, ঠিক আছে, তাহলে কোনটা ইউজ করা হয়, KCl, কে নাই, আমি নাই, সবগুলাই আছে, তার মানে কোনটা হবে, অল অফ দিস। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ ভ্যালু কত, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল ভাইয়া 1.23, 1 2 3, কত হবে ভাইয়া 1.23, 1 2 3, 1.23। কোনটি পরিবেশ বান্ধব ভাইয়া, পরিবেশ বান্ধব কে, হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে ভাইয়া কি বলতো, পরিবেশ বান্ধব একটা সেল, হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব সেল, যেটার মান কত বললাম 1.23। ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণ কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে, 1 মোল কপার, যেই কয় মাল বলবে না, মানে 1 মোল যদি বলে, 1 মোলের ক্ষেত্রে তোমার যদি কোথাও 1 মোল জমা করতে হয়, তার চার্জ যত সেই কয় ফ্যারাডে তুমি বিদ্যুৎ দিবা। যদি ভাই তোমার 1 মোল জমা করতে হয়, সেক্ষেত্রে ভাই আমি কি করব, চার্জের সমান, বুঝছো, যা চার্জের সমান, চার্জের সমান যদি আমি কি দিই, বিদ্যুৎ দিই বা ফ্যারাডে দিই, সেক্ষেত্রে কি হবে বলতো, আমার 1 মোল জমা হবে আর কি। ওকে, সো দেখো চার্জ এক্ষেত্রে 1 মোল কপার জমা করতে হবে, তাহলে মানে আমার কি করতে হবে, ওর চার্জ যত সেই কয় ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে। তো কপার সালফেট, কপার সালফেট এটা ভাই কত ফ্যারাডে, কপার সালফেট ভাই হচ্ছে Cu2+, তাই না, Cu2+ আর SO4 কি 2-, SO4 কি ভাই 2- আর কি। ওকে, আচ্ছা কপার যেহেতু ভাই 2+, SO4 কত 2-, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে 2+ যেহেতু, তো এক্ষেত্রে আমাকে যদি মানে 1 মোল পেতে হয়, সেক্ষেত্রে আমার কয় ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে ভাইয়া, 2 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে। কত ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে ভাইয়া, 2 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে, যেটা চার্জ 2। চিনি আর গ্লুকোজ, তো ভাইয়া মনে রাখবা সকল ধরনের, বুঝছো, সবল অ্যাসিড আর সবল ক্ষার, সবল অ্যাসিড সবল ক্ষার এরা হচ্ছে ভাইয়া, সবল অ্যাসিড প্লাস সবল ক্ষার এরা হচ্ছে কি বলতো, সবল তড়িৎ বিশ্লেষ্য, বুঝছো, সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি, ঠিক আছে। আর জৈব অ্যাসিড যারা আছে, অর্গানিক কম্পাউন্ড যারা আছে, জৈব অ্যাসিড, বুঝছো, জৈব যৌগ আগে বলি, জৈব যৌগ যারা আছে, সকল জৈব যৌগ হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য,
সকল জৈব যৌগ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য শুধুমাত্র জৈব অ্যাসিড বাদে, জৈব অ্যাসিড বাদে, বুঝছো? সকল জৈব যৌগ তড়িৎ অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে। জৈব অ্যাসিডটা কি ভাইয়া? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, বুঝছো? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে জৈব অ্যাসিড, মানে অর্গানিক যে অ্যাসিড গুলো আছে, ইথানোয়িক অ্যাসিড এগুলা, ঠিক আছে, এগুলো সব কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো চিনি আর গ্লুকোজ, ভাইয়া চিনি আর গ্লুকোজ কি? চিনি কি? সুক্রোজ। গ্লুকোজ কি বলতো? এটা জৈব যৌগ না? এটা কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। কারণ কি জৈব যৌগ কি বলছি? তড়িৎ অবিশ্লেষ্য। জৈব যৌগ কি? তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, আচ্ছা। কোনটি রিচার্জ যৌগ? কোনটি রিচার্জ যোগ্য? ঠিক আছে, শুষ্ক কোষ মানে ড্রাই সেল। এই যে ড্রাই সেল আমরা যে ঘড়িতে মানে তোমার ড্রাই সেল ব্যাটারি ইউজ করি, এটা কি রিচার্জ করা যায়? যায় না কিন্তু, তাই না? বাট লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের ফোনে ইউজ করা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি ল্যাপটপে ইউজ করা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা কিন্তু কি করা যায় বলতো? চার্জ করা যায় বা রিচার্জ করা যায়। এবার লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ যুক্ত বা চার্জ যোগ্য, বাট লিথিয়াম ব্যাটারি যদি বলে, লিথিয়াম ব্যাটারি কিন্তু আমাদের এই ঘড়িতে ইউজ করা হয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি, ছোট ইউজ করা হয়, ওটা কিন্তু চার্জ করা যায় না, এটা কিন্তু চেঞ্জ করতে হয়। সো লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আছে ফোনে যেটা ইউজ করা হয় সেটা চার্জযোগ্য, বাট লিথিয়াম ব্যাটারি কিন্তু আবার চার্জযোগ্য না। ওকে, আচ্ছা। 69 কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? মাত্রই বললাম যে সবল অ্যাসিড এবং সবল ক্ষার। তো দেখো KOH কিন্তু একটা কি সবল ক্ষার, তাই না? এটা হচ্ছে তড়িৎ কি হবে বলতো? বিশ্লেষ্য এবং সবল তড়িৎ বিশ্লেষ্য। এটা কিন্তু ভাই যে জৈব যৌগ, এটাও কিন্তু কি বলতো? জৈব যৌগ। এটা কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, আচ্ছা। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? দেখো এখানে বোঝাই যাচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য কে কে বললাম, কি জৈব যৌগ সমূহ, জৈব অ্যাসিড বাদে। সো এর বাইরেও দেখো কি আছে? পানি আছে, ঠিক আছে। পানি কিন্তু ভাইয়া দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, বাট যখন বিশুদ্ধ পানি কথাটা থাকবে তখন এটা কি হয়ে যাবে? অবিশ্লেষ্য হয়ে যাবে। বিশুদ্ধ পানি কি হয়ে যাবে ভাইয়া? তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, আচ্ছা। সো এই আর কি আমাদের মোটামুটি ছিল 70টা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আজকে সলভ করে দিলাম। পাশাপাশি হচ্ছে আমাদের যেই জৈব রসায়ন যে ক্লাসটা আছে এটাও দেখবো ওয়েবসাইটে আপলোড দেওয়া আছে। সো সবার জন্য শুভকামনা থাকলো, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ডিসকাশন গ্রুপে জানাবা, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবো, আমরা সলভ করে দিব আর কি। ওকে, সো আপাতত এগুলা পড়ো। এন্ড কি করবা এরপরে? এই যে তোমরা যারা আসো, তোমরা হচ্ছে কি করবা? এইটা পড়ার পর বিচিত্রাটা সলভ করবা। বিচিত্রা থেকে ডিইউ, জেইউ আর হচ্ছে 7 কলেজে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এই তিনটা সলভ করবা। এখন আর বেশি সলভ করার টাইম নাই। এরপর কাজ কি হবে? এরপর কাজ হবে ভাইয়া এক্সাম যেটা আছে আমাদের, তোমার যদি সেকেন্ড পেপার এক্সাম না দেওয়া থাকে এখনো, পেপার ফাইনাল ওয়েবসাইটে পেপার ফাইনাল এক্সাম আছে, পেপার ফাইনাল এক্সামটা দিয়ে ফেলবা। তারপর তো সাবজেক্ট ফাইনাল এক্সাম যেটা আছে, ফার্স্ট পেপার তো ক্লাস করছে, এরপরে সাবজেক্ট ফাইনাল এক্সামটা দিবা। এরপরে ভাইয়া পড়াধরা সেকশনে অংশগ্রহণ করবা। এনএসসি প্রিপারেশন ডান। ওকে, সো বেস্ট অফ লাক। সবার জন্য শুভকামনা থাকলো। ভালো মতো ক্লাসটা করো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবা। ক্লাসটা অনেক ফাস্ট নিলাম, যেহেতু তোমাদের কোনো কমেন্টের কোনো প্যারা নাই, এই জন্য আমি আমার মতো সলভ করাই দিছি এবং সবগুলাই এক্সপ্লেন করে দিচ্ছি অনেক ভালো মতো। তাও যদি কারো কোনো বুঝতে সমস্যা থেকে জানাবা, সমস্যা নেই, ভাই এক্সপ্লেন করে দিব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।